আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের বুটেক্স কেমিস্ট্রি এই সিরিজের দ্বিতীয় পর্বে। বুটেক্স কেমিস্ট্রির এই সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমরা এই ক্লাসটিতে টোটাল বাকি যে অংশটা আমাদের বাকি ছিল ওগুলা দেখব। মানে 18 থেকে 19টা কোশ্চেন এখনো আমাদের বাকি আছে, যেগুলো আমাদের দেখা দরকার। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করব। আগের ক্লাস এবং এই ক্লাস, এই দুইটা ক্লাস করলে আমি আশা করছি তুমি এখান থেকে হিউজ পরিমাণ টাইপ রিপিট পাবা, সেম টাইপের কোশ্চেন পেয়ে যাবা। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একদম হুবহুব কমনও পাইতে পারো। সো চেষ্টা করবা এই কোশ্চেনগুলো সলিউশন ভালো করে শিখতে। আগে যে ক্লাসটা আছে ওই ক্লাসটাতে ছোট ছোট দুই একটা জায়গাতে একটু কারেকশন ছিল, সো এই কারেকশনগুলো তুমি একটু করে নিও, ঠিক আছে? ওই কারেকশনগুলো করে তারপরে হচ্ছে যে ক্লাসটা করো। যেমন হচ্ছে এক জায়গাতে আমি প্রসেস ঠিক করছি, একটা হ্যান্ড ক্যালকুলেশন একটু এদিক সেদিক হয়েছে, সো ওইগুলো একটু কারেকশন করে নিও। কমেন্ট সেকশন তুমি চেক করলে বুঝতে পারবা কোনটাতে কারেক্ট হবে কোনটাতে কারেক্ট হবে না। সো বাকি আমাদের আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসটাতে আমরা প্রথমেই কয়েকটা সাজেশন দিব। সাজেশনে আমি গত ক্লাসে বলেছিলাম যে দ্রবণের প্রকৃতি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সো এই টপিকটার এখান থেকে দ্রবণের প্রকৃতি, দ্রবণের পিএইচ এটা নির্ণয় করতে বলে। তো এইটা না শিখে কিন্তু তুমি যাবা না। এই টপিকের সাথে আমি আরেকটা টপিক অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণ যে পার্টটা আছে, আয়ন শনাক্তকরণ। এই আয়ন শনাক্তকরণ পার্ট এইটা মাস্ট শিখবা, ঠিক আছে? আয়ন শনাক্তকরণ পার্টের ভিতরে বিশেষ করে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে আয়রন 2+, আয়রন 3+, ঠিক আছে? আয়রন 3+, তারপর হচ্ছে জিঙ্ক 2+, কপার 2+, তারপরে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ। এই কয়টা আসে। এখন বলবো ভাই আয়ন শনাক্তকরণকে কেন আলাদা করে গুরুত্ব বলতেছেন? কারণ হচ্ছে তুমি যখনই বুটেক্সে ভর্তি হবা, বুটেক্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে তোমার 1-1, 1-2তে আয়ন শনাক্তকরণের এই যে জিনিসটা লবণ শনাক্তকরণ এগুলা তোমাকে হচ্ছে ল্যাবে করতে হবে। সো টিচাররা এগুলা খুব মনোযোগ দিয়ে করায় এবং একদম স্ট্রিক্টলি ফলো করায়, কারণ কলেজে আমরা স্ট্রিক্টলি শিখি না। সো এই স্ট্রিক্টলি যেহেতু তারা করায়, তারা এগুলো ভালো পারে, তার প্রশ্নের ভিতরে এই অংশটা বারবার তুলে দেয়, বুঝতে পারছো? সো এই জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 1-2তে অর্গানিক খুব মানে অর্গানিকের কোর্স হচ্ছে 1-2 ফুলটাই অর্গানিকের কোর্স। সো অর্গানিক থেকেও বেশ অনেকগুলা কোশ্চেন বারবার রিপিট দেয়। সো অর্গানিকের কোশ্চেন আমরা আজকের ক্লাসটাতে দেখবো। আয়ন শনাক্তকরণের এই পার্টটা তুমি খুব মনোযোগ সহকারে দেখবা, এবং কেএসপি কেআইপি এবং কেপিকেসি এই দুইটা পার্ট খুবই গুরুত্ব সহকারে দেখবা। কেএসপি কেআইপি কেপিকেসি আমার কেন জানি মনে হয় একটা কোশ্চেন এবার সিলেবাসের বাইরে থেকে দিবে, সেটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়ের যে টপিকটা আছে, বিক্রিয়ার হার নির্ণয়। এটা বুটেক্সের টিচাররা বেশ পছন্দ করে। সো এইটা সিলেবাসের বাইরের টপিক, কয়েকবার আসছে। আমার কেন জানি মনে হয় এবার সিলেবাসের বাইরে থেকে বিক্রিয়ার হার নির্ণয়ের এটা দিয়ে দিতে পারে। সো বিক্রিয়ার হার নির্ণয়ের যে অংশটা এটা একটু ভালো করে শিখবা। তোমরা যারা আমার রাসায়নিক পরিবর্তন এক ক্লাসই যথেষ্ট সিরিজ করছো, আমি এই ক্লাসের শুরুতে রাসায়নিক পরিবর্তনের ক্লাসের শুরুতেই কিন্তু বিক্রিয়ার হার নির্ণয়ের সিস্টেম অ্যান্ড ইকুয়েশন এটা দেখিয়ে দিই। সো এটা একটু মনোযোগ সহকারে দেখে রেখো, কেমন? সো এই যে কয়টা টপিক সাজেশন দিছি, এই টপিকগুলা তুমি ভালো করে করো। এই টপিকগুলা থেকেই তুমি কমন পাবা ইনশাল্লাহ, আমি আশা করতেছি। সো আমরা আমাদের যেই জায়গা থেকে আমরা শেষ করে রাখছিলাম সেই অংশে যাই, সেই জায়গা থেকে আমরা আজকে ক্লাসটি আবার শুরু করি। সো আমরা বিগত ক্লাসে, এই ক্লাসের ক্লাস নোট দিই নাই আমি। এই ক্লাসের ক্লাস নোট কই পাবো বলো তো? এই ক্লাসের ক্লাস নোট পাওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিই নাই। এই ক্লাসটা শেষে আমি ক্লাস নোট আপলোড দিয়ে দিব। তারপরে হচ্ছে তোমার ক্লাসটা পাবলিশ হয়ে গেলে তুমি ক্লাসটা দেখে নিবা, প্লাস ক্লাস নোটটা ওখান থেকেই নিবা। ওকে, পরে দেখো আমরা এই পর্যন্ত করে রেখে চলে গেছিলাম। এরপরের ম্যাথ থেকে আমরা করবো 18 নম্বর কোশ্চেন যেটা আছে, এটা থেকে আমরা করব। খেয়াল করে দেখো, এখানে বলতেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অ্যাটম চাপে A2B4 এর 20% বিয়োজিত হয়। চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার দিক কোন দিকে যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ম্যাথটা মোটেও সহজ কোনো ম্যাথ না, ম্যাথটা বেশ জটিল একটি ম্যাথ। বিক্রিয়ার দিক কোন দিকে যাবে এটা বিয়োজন মাত্রার উপর ডিপেন্ড করতেছে। খেয়াল করো, এখানে আমাদের 1 অ্যাটম চাপ দিছে, আর এখানে বলছে চাপ দ্বিগুণ করা হলে, তার মানে 1 অ্যাটম চাপ যখন, তখন বিয়োজন মাত্রা ছিল 20%। যখন তুমি চাপ 2 অ্যাটম করবা তখন এই বিক্রিয়ার দিক কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে বিয়োজন মাত্রা আলফা এর উপর। দেখো, এই যখন তুমি 2 অ্যাটম করবা, তখন আলফার ভ্যালু বাড়তেও পারে কমতেও পারে। যদি আলফার ভ্যালু বাড়ে তাহলে সম্মুখমুখী হবে, আর যদি আলফার ভ্যালু কমে তাহলে বিপরীতমুখী হবে। এটা হচ্ছে একটা বেসিক। এখন আলফার ভ্যালু কমবে কি বাড়বে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখো, কেপি বা কেসির মান সবসময় কিন্তু ফিক্স থাকে, যেহেতু এটা ধ্রুবক। তাহলে কেপি কেসির মান আগে বের করতে হবে, তার উপর ডিপেন্ড করে চাপ বাড়াইতে হবে, দেন আমরা আলফার ভ্যালুটা চেঞ্জ করব। এখন এটার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলিউশন করতে হবে। সো আমরা দুইটা প্রশ্ন নিয়ে নিলাম। প্রথম প্রশ্নে দেখো আমরা A2B4 এই যৌগটা নিলাম, N2O4 এই যৌগটা বেসিক্যালি। সো এখান থেকে যৌগটা আসবে হচ্ছে 2AB2, এটা হচ্ছে আমাদের যৌগ আসবে। তো দেখো, ইনিশিয়ালি এইটা
কত মোল ছিল 1 মোল, এটা ছিল 0। পরবর্তীতে যখন বিয়োজন হয়েছে এখান থেকে 1 থেকে আলফা পরিমাণ বিয়োজন হয়েছে আর এখানে আসছে হচ্ছে 2 আলফা, তাই তো। এখন এখান থেকে আলফা পরিমাণ বিয়োজন হয়েছে, এখানে আসছে 2 আলফা। এখন আমাদের বলছে যে এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে বিয়োজন মাত্রা হচ্ছে 20%, মানে এখান থেকে 20% বিয়োজন হয়, মানে আলফার যেই পরিমাণ, এই আলফার পরিমাণ 0.2 এটা আসে। এখন এখানে খেয়াল করো আলফার পরিমাণ 0.2 এটা আমরা বুঝলাম, কোনো সমস্যা নেই। চাপ আমাদের 1 অ্যাটম দেয়া আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের কি বের করতে হবে, প্রথমে কেপি বের করা লাগবে। এই 1 অ্যাটম চাপের উপর ডিপেন্ড করে আমরা কি করব, কেপি বের করব। আচ্ছা চলো, কেপি আমরা কি বের করতে পারবো? ইয়েস, অবশ্যই বের করতে পারবো, কারণ হচ্ছে এইটা তো মোল, এটা তো মোল। তাহলে এখান থেকে টোটাল মোল n of t equals to 1 minus alpha প্লাস 2 আলফা, ক্যালকুলেশন করলে 1 প্লাস আলফা আসে, তাই না? 1 প্লাস আলফা আসে। এবার খেয়াল করো, তুমি প্রথম এই অংশটা যদি আংশিক চাপ বের করো, p অফ a to b4, a to b4, এইটার যে আংশিক চাপ এটা কত আসবে বলো? a to b4 এইটার আংশিক চাপ বের করলে দেখো নিচে আসবে হচ্ছে মোট মোল 1 প্লাস আলফা, উপরে যাবে তার নিজের মোল 1 মাইনাস আলফা, এখানে আসবে হচ্ছে মোট চাপ। মোট চাপ কত? 1 অ্যাটম, তাই না? 1 অ্যাটম হচ্ছে মোট চাপ। তারপরে দেখো p অফ পরবর্তী অংশ কি আসবে, ab2, এইটার ক্ষেত্রে যদি আমি বের করার ট্রাই করি, নিচে আসবে হচ্ছে আমার মোট মোল, উপরে যাবে হচ্ছে আমার কিসের মোল বলো তো? ওই যে এই যৌগটার মোল, সেটা কত? 2 আলফা, ইনটু এখানে আসবে হচ্ছে আমার মোট চাপ। এখান থেকে আমি যখন কেপি বের করব তখন নিচে আমার উৎপাদের ভ্যালু এইটা, সেখানে আমরা 2 আলফা পাইলাম ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এই টোটালটা কি হবে বলো তো? স্কোয়ার হবে, কারণ আমাদের এখানে 2 মোল আছে। আর উপরে যাবে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এইটা। এখন দেখো এখান থেকে যদি তুমি আড়াআড়ি উল্টা করে দাও, উল্টা করে দিলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু উপরে 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার, নিচে দেখো 4 আলফা স্কোয়ার, এটা আসে। সেখান থেকে তুমি যদি কাটাকাটি করো একটার সাথে একটা কেটে যায়, উপরে থাকে 1 মাইনাস আলফা স্কোয়ার, কারণ কি 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, আর নিচে থাকে হচ্ছে 4 আলফা স্কোয়ার। এই যে 4 আলফা স্কোয়ার 1 প্লাস আলফা স্কোয়ার এটা পাইলাম। এখান থেকে আমি যদি এখন বিয়োজন মাত্রাটা বসাই দিই, বিয়োজন মাত্রা তো আমার আলফা ইকুয়ালস টু অলরেডি 0.2 আছে, বিয়োজন মাত্রা বসাই দিলে কেপি এর ভ্যালু পাবো। সো কেপি ইকুয়ালস টু বিয়োজন মাত্রা তুমি যদি বসাই দাও 1 মাইনাস 0.2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 0.2 স্কোয়ার, এইটা করলে এখান থেকে আমি কি পাচ্ছি, কেপি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ওকে, এবার কেপি এর যে ভ্যালুটা পাচ্ছি, খেয়াল করো কেপি এর যে ভ্যালুটা পাচ্ছি, এই কেপি এর ভ্যালুকে এখন আমি নতুন করে আবার লিখতে পারি যদি আমি চাপটা বাড়িয়ে দিই। সো চাপ বাড়াই দিলে আমার এখন বিয়োজন মাত্রা চেঞ্জ হয়ে যাবে, কারণ কেপি এর ভ্যালু তো ফিক্স। কারণ এখানে আমাদের খেয়াল করো এই যে ইকুয়েশনটা আমি বের করলাম, এই জায়গায় যে ইকুয়েশনটা আমি বের করলাম, এই ইকুয়েশনে কিন্তু আমার এখানে চাপ আছে আর এটা আছে। সো চাপ আর এটা মিলে আমার এখানে ইকুয়েশন আসতেছে। এখানে চাপটা কেটে গেছে, কারণ কি এখানে আমাদের খেয়াল করো এই জায়গাতে আমাদের এই চাপ যেহেতু আমরা 1 নিছিলাম এজন্য আমাদের চাপ কেটে গেছে। তো এখানে কিন্তু আমাদের বেসিক চাপ একটা ফ্যাক্টর। তো চাপ যেহেতু একটা ফ্যাক্টর, তখন যখন আমরা এই জায়গাতে চাপ নিয়ে ক্যালকুলেশন করব তখন আমাদের কি আসবে? আচ্ছা আমরা এখানে একটু চাপটা দিয়েই ক্যালকুলেশন করি, তাহলে সুবিধা হবে। এখানেও পি দিই, এখানেও পি দিই, তাহলে এখানে পি দিলে নিচে আসবে পি স্কোয়ার আর উপরে থাকবে একটা পি। তো আলটিমেটলি এখানে যখন ক্যালকুলেশন করব তাহলে 4 আলফা স্কোয়ার নিচে পি আসবে, এটা আসবে ভ্যালু। তাহলে দেখো এই জায়গাতে কেপি এর মান আলফা এবং পি এর উপর ডিপেন্ড করে। এর ভিতরে আমরা পি এর মানকে ডাবল বাড়াই ফেলছি, আলফা কেপি এর মান কনস্ট্যান্ট, তাহলে আলফার মান চেঞ্জ হবে। এখন আলফার মান চেঞ্জ হয়ে কত হবে সেটা যখন আমি বের করতে যাব, এখান থেকে আমি কেপি এর ভ্যালু পাবো। এখান থেকে আমি কি পাবো? কেপি এর ভ্যালু পাবো। কেপি এর ভ্যালু কত আসে দেখি। আমরা এখান থেকে কেপি এর ভ্যালু ক্যালকুলেশন করলে কেপি এর একটা ভ্যালু পাই। কেপি এর সেই ভ্যালুটা আমাদের এখানে কত আসে, টোটাল ক্যালকুলেশন করে কেপি এর একটা ভ্যালু পাওয়া যায়। ওকে, সো কেপি এর ভ্যালু কত আসবে আমার কাছে নাই, ক্যালকুলেটর নাই, এই জন্যই ঝামেলা হয়েছে। কেপি এর ভ্যালু 1/6 অ্যাটম আসে। হ্যাঁ 1/6 অ্যাটম আসে আই গেস। আচ্ছা ধরে নিলাম 1/6 অ্যাটম আসে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। সো 1/6 অ্যাটম এইটা আমি রাখলাম, রাখার পরে এখন আমি 1 মাইনাস এই আলফার জায়গায় আমি এখন এক্স স্কোয়ার নিতেছি, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে দেখো 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু আসবে কি পি। এখন বলো তো পি এর মান কত? আমরা যখন দ্বিগুণ করছি চাপ, তাহলে আগে ছিল 1 অ্যাটম, দ্বিগুণ করলে আমরা এখন 2 অ্যাটমসফেরিক প্রেসার পাবো না, 2 অ্যাটমসফেরিক প্রেসার পাবো। সো এখন এই জায়গাতে আমাদের 2 অ্যাটমসফেরিক প্রেসার এই ভ্যালুটা আসতেছে। তাহলে দেখো 1/6 ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসে হচ্ছে 4x স্কোয়ার ইন্টু 2। সো ক্যালকুলেশন করলে খেয়াল করো এখানে আমরা ক্যালকুলেশন করলে আড়াআড়ি যখন গুণ করব তখন দেখো 8x স্কোয়ার ইকুয়ালস টু 6 মাইনাস 6x স্কোয়ার পাবো। সো ক্যালকুলেশন করো, ওই 6 দিকে নিয়ে আসো, 8 আর 6 14x স্কোয়ার ইকুয়ালস টু 6। সো x স্কোয়ার ইকুয়ালস টু 6 ডিভাইডেড বাই 14,
এরপরে x ইকুয়াল টু রুটের নিচে 6 ডিভাইডেড বাই 14 এটা আসে। ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের ভ্যালু আসে হচ্ছে 14.3%। এটাকে 100 দিয়ে গুণ করতে হয়। সো এটাকে 100 দিয়ে গুণ করলে 14.3% আসে। এই যে 14.3% আসলো, এই 14.3% মানে কি? 14.3% মানে হচ্ছে আমাদের আগে ছিল 20%, এখন আমরা বিয়োজন মাত্রা কমাই ফেলছি। অর্থাৎ সম্মুখমুখীতে আগে যেই পরিমাণ বিয়োজিত হচ্ছিল এখন সেম পরিমাণ বিয়োজিত হচ্ছে না। তার মানে বিক্রিয়া কিন্তু এখন পিছনের দিকে আসা শুরু হয়েছে, কারণ এদিকে ঘনমাত্রা বেড়ে গেছে। পিছনের দিকে যখন আসা শুরু হয় তখন সম্মুখমুখী যেই তোমার বিয়োজন মাত্রা এটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো সম্মুখমুখী বিয়োজন মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করছে, বিক্রিয়াটা পিছনের দিকে আসা শুরু করছে, সেখানে আমাদের বিয়োজন মাত্রা কমে যায়। তার মানে এই বিক্রিয়াতে আমরা বিক্রিয়াটি কোন দিকে যাবে গাণিতিকভাবে ব্যাখ্যা কিভাবে করব, শেষ পর্যন্ত 14.9% এটা বের করার পর বলবো যে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়েছে। সো এই হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথ, সেই ম্যাথের সলিউশন। পরে আসো পরের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। এই ম্যাথ থেকে, এই ফর্মুলা থেকে তুমি ম্যাথ পাবা, এটা বলেই দেওয়া যায়। হ্যাঁ, এই ফর্মুলা থেকে ম্যাথ পাবা। ম্যাথটা কি বলছে দেখো, এত সেন্টিমিটার কিউব এত মোলারিটি বিশিষ্ট CH3 সিরাবলিজ দ্রবণের সাথে কত সেন্টিমিটার কিউব এত মোলারিটি বিশিষ্ট দ্রবণ যোগ করলে pH এর ভ্যালু 4 হবে। তো খেয়াল করে দেখো, এইটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিডের শক্তিশালী লবণ, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। সো দুইটা মিলে আমার তৈরি করে কি? বাফার সলিউশন। দুইটা মিলে আমার তৈরি করে কি? বাফার সলিউশন। এখন বাফার সলিউশনের ক্ষেত্রে pH ইকুয়ালস টু, আমাদের মনে রাখতে হবে, pH ইকুয়ালস টু pKa প্লাস লগ উপরে যায় n অফ সল্ট, নিচে যায় n অফ অ্যাসিড। এটা হচ্ছে আমাদের pH বের করার ফর্মুলা। এখন pH এর ভ্যালু কত দেয়া আছে দেখো তো? pH এর ভ্যালু সরাসরি 4 দেয়া আছে, বাট k এর ভ্যালু কি দেয়া আছে? দেখো, দুর্বল অ্যাসিডের k এর ভ্যালু, CH3 COOH এর k এর ভ্যালু দেয়া নাই। তোমাকে সব সময় এই CH3 COOH এর ক্ষেত্রে k এর ভ্যালু 1.8 × 10⁻⁵ এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা মেইন বইতে দেয়া আছে। এমন ইনফরমেশন আমাদের বিভিন্ন ম্যাথ করতে এই ইনফরমেশনটা কাজে লাগবে। সো যেহেতু এই ইনফরমেশন কাজে লাগবে, এটা কি করব? আমরা মুখস্থ করব। ওকে, এখন আমরা দেখো এই জায়গাতে মাইনাস লগ অফ 1.8 × 10⁻⁵ এটা বসাই দিলাম, প্লাস লগ এটা নিলাম উপরে দেখো n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। সো n কে ভাঙলে আমরা পাই কি? VS। n কে ভাঙলে আমরা VS পাই। তো খেয়াল করো, কত সেন্টিমিটার কিউব মানে কত আয়তনের লবণ সেটা আমাদের বের করতে বলছে। সো আয়তনটাকে আমরা VmL ধরে নিলাম, ইনটু এর সাথে VS, s এর ভ্যালু দেখো 0.1 মোলারিটি, এটা রেখে দিলাম, ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমাদের অলরেডি 60 ml দেয়া আছে আর 0.05 মোলারিটি দেয়া আছে। এটা ভ্যালু বসালে এখান থেকে আমাদের মান বের হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা এখান থেকে এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে 4 এটা এই সাইডে নিয়ে আনলে প্লাস লগ 1.8 × 10⁻⁵ দাঁড়ায় ইকুয়ালস টু, এই সাইডে দাঁড়ায় আমার হচ্ছে লগ উপরে খেয়াল করো VmL ইন্টু 0.1, নিচে দাঁড়ায় 60 × 0.5। ওকে, সো এখন এই সাইডে আমাদের লগ আছে, এই লগ এই সাইডে গেলে কি হয় বলো তো? এন্টি লগ হয়ে যায়। এই লগ এই সাইডে গেলে কি হয়? এন্টি লগ হয়ে যায়। তাহলে এন্টি লগ মানে কি? 10 টু দি পাওয়ার, এই পাওয়ার আসবে, টোটালটা পাওয়ার উঠে যাবে, 4 প্লাস লগ 1.8 × 10⁻⁵। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবা। হ্যাঁ, এই টোটালটা ক্যালকুলেশন করবা। এবার দেখো এই বাকি অংশ, নিচের অংশটা উপরে গুণ হয়ে যাবে 60 × 0.05 ডিভাইডেড বাই নিচে আসবে 0.1, নিচে আসবে কে? 0.1 ইকুয়ালস টু VmL। এখান থেকে তুমি VmL এর ভ্যালু পাবা। এই টোটালটা ক্যালকুলেটরে বসালে যেটা আসবে সেটা হচ্ছে আমার VmL এর ভ্যালু। এইভাবে আমরা এই ম্যাথটা সলিউশন করব। সো পরবর্তী লাইনে আমরা VmL এর ভ্যালু এটা পাবো। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা বলো এই ব্যাপারটা। সো এখান থেকে আমরা VmL এর ভ্যালু পাইলাম, রাইট? VmL এর ভ্যালু পাইলাম। সো আবারও বলি, এই ধরনের ম্যাথ মাস্ট আসবে। করব কিভাবে? আমাদের এই pH ইকুয়ালস টু pK log n অফ সল্ট বাই অ্যাসিড, এই ফর্মুলা ব্যবহার করে বসাইতে শিখতে হবে। n দিয়ে কি বুঝাই? n দিয়ে মোল বুঝাই। যদি আমাদের এখানে সরাসরি মোল দেয়া থাকে তাহলে আমরা n দিয়ে ব্যবহার করব। যদি মোল না দেয়া থাকে, যদি ভর দেয়া থাকে, তখন n কে ভেঙে আমরা W/m বসাবো। যদি আমাদের আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকে তখন n ইকুয়ালস টু VS বসাবো, যেখানে এই V বসাতে হয় লিটারে। কিসে বসাতে হয়? লিটারে। বাট যদি উপর নিচে সেম থাকে, উপরে আর নিচে সেম জিনিস থাকে, তখন আমার আবার লিটারে না বসাইলেও চলে। ঠিক আছে, যদি উপর নিচে আলাদা আলাদা জিনিস থাকে তখন মাস্ট লিটারে বসাতে হবে। যদি উপর নিচে সেম না থাকে তাহলে আমাদের হচ্ছে মানে সেম থাকে, তাহলে যে কোনো একটা বসাইলেই হয়েছে। যে এককে থাকবে উপরেও যে একক, নিচেও সেম একক, বসাইলে কোনো সমস্যা নেই। সো আশা করি আমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো আমরা আমাদের পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে বলছে আমাদের এখানে এই যে দুইটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলার
তোমার হচ্ছে যে ফুল বিক্রিয়া লিখতে বলছে, এই বিক্রিয়া এবং এই বিক্রিয়া, দুইটা বিক্রিয়া সম্পন্ন করতে বলছে। খুব ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন। দেখো এই ধরনের বিক্রিয়া যদি আমাদের আয়ন ইলেকট্রন সমতাকরণ পদ্ধতিতে সমতা করতে বলে তাহলে ফুল স্টেপ দেখাইতে হবে, বাট বুটেক্সের ইতিহাসে কখনোই আয়ন ইলেকট্রন সমতাকরণ পদ্ধতিতে সমতা করতে বলে নাই, জাস্ট বেসিক ইকুয়েশন লিখলেই মার্ক দিয়ে দেয়, বেসিক ইকুয়েশন। তাহলে এইটার বেসিক ইকুয়েশন লেখাটা আমি যদি শিখতে পারি তাহলেই হয়েছে। বেসিক ইকুয়েশন লেখাটা কি আমরা শিখবো, দেখো K2 আমি প্রথমে লিখলাম K2Cr2O7 এর সাথে আমাদের H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম আয়োডাইড Ki, এটা আছে। তার মানে এর ভিতরে একটা জারক একটা বিজারক, কোনটা জারক কোনটা বিজারক, দেখো একটা জারক একটা বিজারক দেয়া আছে। সো এই K2Cr2O7 এর ক্ষেত্রে খেয়াল করো এই ক্রোমিয়াম এর জারণ মান হচ্ছে +6, এই ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়, অর্থাৎ এখানে আমাদের জারণ মানের পরিবর্তন ঘটে একটা ক্রোমিয়ামের জন্য 3, কত একটা ক্রোমিয়ামের জন্য 3। সেখানে যেহেতু ক্রোমিয়াম দুইটা, তাহলে দুইটা ক্রোমিয়ামের জন্য আমাদের জারণ মানের পরিবর্তন কত হবে, দুইটা ক্রোমিয়ামের জন্য 6 পরিবর্তন হবে। তো এই মাথায় রাখতে হবে এর যেই জারণ মান সেটা এর সামনে আসবে। আর এখানে খেয়াল করো এই আয়োডিনের জারণ মান যেটা, এটা আছে হচ্ছে -1 আছে আয়োডিনের জারণ মান, এ হয়ে যাবে আয়োডিন 0, তাহলে -1 থেকে 0 মানে 1 পরিবর্তন হবে, এই 1 আসবে হচ্ছে এইটার সামনে, এই 1 আসবে কার সামনে, এটার সামনে। তো দেখো আমরা প্রথমে সমতাকরণ করে ফেলছি যে এখানে আসছে 1 আর এখানে আসছে 6, তাহলে আমাদের প্রথম স্টেজে সমতাকরণ ডান, বুঝতে পারছো? প্রথম স্টেজে যদি সমতাকরণ ডান হয়, এবার আমাদের খেয়াল রাখতে হবে যে এই পটাশিয়াম এই সালফেটের সাথে আমরা এখানে তৈরি করব পটাশিয়াম সালফেট K2SO4। তারপরে এই ক্রোমিয়াম, যেহেতু এখন ক্রোমিয়াম এই সাইডে যে 3+ এ পরিণত হয়েছে, এই ক্রোমিয়াম সালফেটের সাথে ক্রোমিয়াম সালফেট তৈরি করবে। বাট মজার ব্যাপার হচ্ছে এই সালফেটের জারণ মান 2 ছিল, সেখানে আসবে 2, এই ক্রোমিয়ামের জারণ মান 3 ছিল, এখানে আসবে 3, তাহলে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট। আচ্ছা বুঝতে পারলাম। এবার দেখো মজার ব্যাপার, আরো মজার ব্যাপার আছে। মজার ব্যাপার কি, খেয়াল করো এই জায়গায় আমাদের টোটাল অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 7টা। সেখানে যদি 7টা অক্সিজেন থাকে তাহলে এই সাইডে আমাদের 7টা পানি লিখতে হবে, 7টা পানি লিখলাম। তো এখানে দেখো এখানে যদি 7টা পানি হয় তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যায় 14টা, হাইড্রোজেন যদি 14টা হয় তাহলে এখানে আমাদের 7 দিতে হবে, তাহলে এখানেও আমার হাইড্রোজেন 14টা হচ্ছে। তো দেখো আমাদের টোটাল যে সমতাকরণ সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই কমপ্লিট হয়ে যাওয়ার পাশাপাশি এই জায়গাতে আমাদের যেহেতু আয়োডিন একা একা হয়ে গেছিল, সেখানে আমাদের আয়োডিন লিখতে হবে, এই আয়োডিন লিখে ফেললাম। এখনো একটা জিনিস আমাদের সমতাকরণ ফুললি কমপ্লিট হয় নাই, এই যে পটাশিয়াম সালফেট এবং ক্রোমিয়াম সালফেট এর মোল সংখ্যা ফুল কমপ্লিট হয় নাই। এখানে আমাদের ক্রোমিয়াম কয়টা গেছে দেখো তো, 2টা গেছে, তাই তো 2টা গেছে। তাহলে দেখো তো ওখানে ক্রোমিয়াম 2টা আছে কিনা, উত্তর হচ্ছে আছে, তার মানে আমাদের ঠিক আছে। এখানে পটাশিয়াম 2টা, ওখানে পটাশিয়াম 2টা, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই ইকুয়েশন, বুঝতে পারছো? এইটা লিখতে পারলে আমার 3 মার্ক। এখন যদি উল্লেখ করে দেয় যে আয়ন ইলেকট্রন সমতাকরণ পদ্ধতিতে বিক্রিয়াটি সম্পন্ন করো, তাহলে তোমাকে প্রথমে জারণ অর্ধবিক্রিয়া, তারপর বিজারণ অর্ধবিক্রিয়া, তারপর মোট বিক্রিয়া 4-5 স্টেপে লিখতে হবে। আর যদি সরাসরি বলে তাহলে তুমি আমি যে পদ্ধতিতে দেখাই দিলাম এই পদ্ধতিতে যা সমতা করে আসবা হয়ে যাবে। পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রেও সেম। আমরা যদি পরেরটা দেখি আমাদের আছে হচ্ছে KMnO4, এটা দেয়া আছে, এর সাথে যোগ করছে আয়রন সালফেট। আচ্ছা নিলাম আয়রন সালফেট, এই দুইটাকে বিক্রিয়া করাইছি আমরা সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে। আচ্ছা আজান দিচ্ছে, আজানের পরে আমরা ক্লাসটি আবার রেকর্ড করব। সো আজানের পর এখন আমরা আবার বাকি অংশ দেখব। সো আমাদের বাকি অংশে কি কি আছে একটু দেখি, আগে রেকর্ডিংটা হচ্ছে কিনা দেখি, নাহলে আবার হ্যাঁ ঠিকঠাক আছে। সো দেখো এখানে আমাদের বাকি অংশে এই যে ম্যাথটা ছিল, এই ম্যাথে আমাদের একটা জারক একটা বিজারক আছে, খেয়াল করো একটা জারক একটা বিজারক আছে। সো এই জায়গাতে যে এই অংশটা আছে, জারক অংশটা আছে, এই ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে কত, দেখো জারণ মান হচ্ছে +7। খেয়াল করলে দেখবা জারণ মান +7, এ Mn2+ আকারে পরিণত হয়। সো +7 থেকে +2 হয়, মানে কয়টা ইলেকট্রন ছাড়ে, 5টা। এই যে 5 এর যেই জারণ মান মানে তুল্য সংখ্যা, এটা যাবে আয়রনের সামনে। এখানে আয়রনের দিকে খেয়াল করলে দেখবা আয়রন 2+ আকারে আছে, আয়রন আসলে 3+ আকারে পরিণত হয় উৎপাদে। তো এখানে আমাদের জারণ মানের পরিবর্তন হয় কত, 1, এই 1টা এর সামনে আসবে। শেষ, আমাদের এখানকার হিসাব শেষ। সেখানে যদি আমাদের হিসাব শেষ হয়ে যায় তাহলে এই দুইটা পাইলাম আমরা, এই দুইটা আমরা পাইলাম। এবার খেয়াল করো এই জায়গায় যেই কয়টা অক্সিজেন হবে, কয়টা অক্সিজেন হবে, এখানে যদি 1 থাকে তাহলে এখানে কিন্তু আমাদের অক্সিজেন আসছে 4টা। সো যেই কয়টা অক্সিজেন হবে সেই কয়টা আমরা এখানে পানি নিব, পানি নিছি এখানে কয়টা, 4টা। তো 4টা যদি পানি নিই তাহলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কয়টা আসছে,
8টা আসছে, সো 8 দিলে এখানে দেখো 4 বসাও, তাহলে হাইড্রোজেনও আমার মিলে যাচ্ছে। এবার খেয়াল করো এখানে এই যে Mn2+ থেকে ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হবে, সো আমরা এখানে ম্যাঙ্গানিজ সালফেট একটা পার্ট নিব। আর এখানে খেয়াল করো এই আয়রন 3+ এটাও একটা সালফেট তৈরি করবে। তো দেখো আয়রন 3+ এর সালফেট যদি তৈরি করো, এই সালফেটের জারণ মান 2 এটা এখানে আসবে, আর এর জারণ মান 3 এটা এখানে আসবে। এবার খেয়াল করো এই জায়গাতে আমাদের আয়রন আছে 5টা, এখানে আয়রন আছে কয়টা? 2টা। সো মেলানোর জন্য যদি আমরা এখানে সামনে 5/2 দিই, তাহলে দেখো এই 2 কেটে যে 5 হয়ে যায়, বুঝতে পারছো? এবার এখানে আমাদের ম্যাঙ্গানিজ কয়টা ছিল? একটাই ছিল, ওখানে আমাদের একটাই আছে, তাহলে দেখো তো একদম ইকুয়ালি সমতাকরণ হয়ে গেছে না? একদম ইকুয়ালি সমতাকরণ হয়ে গেছে। সো এইভাবে আমরা কি করি, তোমার সমতাকরণ করি। তো সমতাকরণ করে যদি বিক্রিয়া সম্পন্ন করতে বলে, তাহলে তুমি এইভাবে করবা, ঠিক আছে? এভাবে 2টা বিক্রিয়া করে দিবা, জাস্ট ঠাস করে দিবা। এই টেকনিক ফলো করবা, এই টেকনিকে ইজিলি করা যায়। এমসিকিউতেও এই টেকনিক ব্যবহার করি, আমি রিটেনেও এই টেকনিক ব্যবহার করি, এন্ড এই টেকনিক ব্যবহার করে ম্যাথ সলভ করে মানে ধরো ইজিলি হয়ে যায়। সো এটা ফলো করতে পারো। আর যদি মন চায় যে তোমার হাতে সময় থাকে, তুমি অন্য কিছু পারতেছো না, তুমি চিন্তা করতেছো যে না আমি হচ্ছে যে এখানে আর একটু ব্রড লিখবো যাতে আমার মার্ক না কাটে, তাহলে তোমার যদি জায়গা থাকে তাহলে তুমি জারণ অর্ধবিক্রিয়া লিখো, বিজারণ অর্ধবিক্রিয়া লিখো, দেন হচ্ছে তোমার সামগ্রিক ইকুয়েশন লিখো, 3-4টা স্টেপে করো, কোনো সমস্যা নেই। তুমি ফুল করলেও করতে পারো, এভাবে করলেও করতে পারো, এভাবে করলেও তুমি ফুল মার্ক পেয়ে যাবে। ওকে, পরে আসো। পরে বলছে আমাদের এই যে কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দেখো আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। এবার জলীয় দ্রবণের সাথে দেখো আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড, তার আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। তাকে আমরা মিশ্রিত করছি, মিশ্রিত দ্রবণের পিএইচ বের করতে বলছে। আমি বলছি দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে বলবে, দ্রবণের প্রকৃতি থেকে পিএইচ বের করা যায়। তো এই দ্রবণের প্রকৃতি নির্ণয়ের জন্য আমরা দ্রবণের মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা x = নিচে নিব হচ্ছে ভি টোটাল, কি নিব? নিচে নিব ভি টোটাল, উপরে যাবে সামেশন অফ En অফ অ্যাসিড, ফর্মুলা সামেশন অফ En অফ অ্যাসিড মাইনাস সামেশন অফ En অফ বেজ, ঠিক আছে? এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। সো অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা নিই, অ্যাসিড দেখো আমাদের সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 হলে ই এর ভ্যালু 2 বসালাম, n কে ভাঙলে n = vs পাওয়া যায়। সো এখানে খেয়াল করো v এর ভ্যালু 50 ml, s এর ভ্যালু দেখো 1 মোলারিটি বসাই দিলাম, মাইনাস খেয়াল করো এই জায়গাতে আমাদের বেজ নিতে হবে। বেজ মানে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, এই n কে ভাঙলে vs পাওয়া যায়, v এর ভ্যালু 100 ml, s এর ভ্যালু 2 মোলারিটি। সো এখানে আমরা ক্যালকুলেশন করলে 100 × 2 এটা পাচ্ছি। নিচে দেখো v টোটালে একটা আয়তন হচ্ছে 100, একটা আয়তন হচ্ছে 50, সো 100 + 50 এটা বসাচ্ছি। সো ক্যালকুলেশন করলে এখানে দেখো আমাদের আসে হচ্ছে 100 মাইনাস এখানে আসে হচ্ছে 200, নিচে আসে 150। সো ক্যালকুলেশন করলে খেয়াল করো -100 / 150, সো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -10 / 15। এই যে সামনে মাইনাস আসলো, তার মানে চিহ্ন কার সাথে মিললো? চিহ্ন মিললো দেখো এই বেজের সাথে, বেজের চিহ্ন মাইনাস ছিল, তার মানে এই দ্রবণের প্রকৃতি হচ্ছে, এটা হচ্ছে কি? ক্ষারীয় প্রকৃতির। দ্রবণের প্রকৃতি কি? ক্ষারীয় প্রকৃতির। তাহলে এই জায়গায় যে ঘনমাত্রাটা পাচ্ছি, এই x আসলে হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে x এর ঘনমাত্রাটা মানে কিসের ঘনমাত্রা ছিল? হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা, এবং সেটা কত? -10 / 15। এটা হচ্ছে আমাদের লাস্ট অংশ। আচ্ছা, এবার এখান থেকে আমার বলছে কি পিএইচ বের করতে, তাহলে এখান থেকে আমি পিওএইচ পাবো। তাহলে পিওএইচ হচ্ছে -log of, তুমি জাস্ট ডাইরেক্ট এটা বসাই দিবা, -log of। এখানে কিন্তু আমার মাইনাস দিও না, এইটা আমার মাইনাস দিও না, এটা মাইনাস দিলে কিন্তু মিলবে না। এখানে ডাইরেক্ট এখানে তোমাকে দিতে হবে 10/15, কারণ কি? এই মাইনাস দ্বারা তোমার প্রকৃতি নির্ণয় করতেছে, অ্যাসিড না বেস সেটা নির্ণয় করতেছে। এটা কিন্তু ঘনমাত্রা, নরমাল ঘনমাত্রা, ওর আগে কিন্তু মাইনাস নাই। সো এখান থেকে তুমি হচ্ছে পিওএইচ এর ভ্যালু পাবা, যেই পিওএইচ এর ভ্যালু পাবা তারপর পিএইচ বের করবা, 14 - পিওএইচ দিয়ে এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। এই হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে? আমার কাছে ক্যালকুলেটর নাই, নাহলে আমি প্রত্যেকটা ক্যালকুলেট করে দেখাইতাম। হ্যাঁ, ক্যালকুলেটর নাই, সো এইগুলো একটু ক্যালকুলেটর দিয়ে করবা। ওকে, গ্রেট। সো এইটা একটা মাস্ট টপিক, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাওয়াই। সো বুটেক্সের কেমিস্ট্রিতে আমি যদি বলি একটা কনফার্ম জায়গা থেকে প্রশ্ন পাওয়া যায় সবসময়, সেটা হচ্ছে এই জায়গাটা। যদি বুটেক্স মানে কোনো রকম উল্টাপাল্টা না করে, তাহলে এটা দিবে না, না হইলে 95% চান্স এই জায়গা থেকে একটা কোশ্চেন দিবে। দেখো আমরা একই কোশ্চেন বুটেক্স থেকে নিছি কয়েকবার, তাই না? এবার দেখো পরের যেই কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। এই যে এই অংশটা, এখান থেকেও একটা আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রশ্ন। আমাদের এখানে আকৃতি, বন্ধন কোণ এগুলা বের করতে বলে। সো আকৃতি, বন্ধন কোণ বের করতে গেলে আমাদের সংকর আয়ন দেখতে হয়। সো প্রথমে আমরা CH4 এই যৌগটার ক্ষেত্রে দেখব। CH4 যৌগে খেয়াল করো কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে,
কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন আছে। সেখানে যদি আমরা স্টেরিক নাম্বার কনসেপ্টে যাই, দেখো 4টা সিগমা বন্ধন আছে, কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, তার মানে স্টেরিক নাম্বার 4। স্টেরিক নাম্বার 4 হলে আমাদের সংকরায়ন আসে হচ্ছে sp3, আর sp3 সংকরায়ন হওয়া মানে এখানে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এই পর্যন্ত তুমি দেখাই দিবা, 1 মার্ক পেয়ে গেলা, 2 মার্ক পেয়ে গেলা, 6 মার্কের কোশ্চেন। পরে দেখো CH3-, এটা কেমনে দেখাবা? কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, এর উপরে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই মাইনাস। সো CH3- এর স্ট্রাকচার হচ্ছে এইটা। সো এখানে যদি স্টেরিক নাম্বারের কনসেপ্টে আসো, তাহলে দেখো 3টা সিগমা, একটা লন পেয়ার, একটা লন পেয়ার হইলে এখানে খেয়াল করো আমাদের স্টেরিক নাম্বার আসছে 4, স্টেরিক নাম্বার 4 আসলে sp3 সংকরায়ন, কিন্তু সমস্যা হচ্ছে sp3 সংকরায়ন হলেই 109 ডিগ্রি 28 মিনিট হবে না। এখানে যে এই যে লন পেয়ার ইলেকট্রন আছে, এই লন পেয়ার কারণে আমাদের 2 ডিগ্রি 2.5 ডিগ্রি মতো কমে যাবে। ফলে এখানে আমাদের আকৃতি হবে হচ্ছে বিকৃত চতুস্তলকীয়, মানে আকৃতি কিছুটা বিকৃত হয়ে যাবে। তাহলে আকৃতি কি লিখবা? এখানে লিখবা বিকৃত চতুস্তলকীয়, চতুস্তলকীয়। সো দেখো আগেরটা ছিল চতুস্তলকীয়, এখন হচ্ছে বিকৃত চতুস্তলকীয়। পরে দেখো আমরা যখন এই CH3+ নিতেছি, প্লাস নিলে দেখো কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন নিয়ে ফেললাম, উপরে আমাদের এখন আর কিছু নাই, এখানে আমাদের প্লাস চিহ্ন আছে, কিছু নাই, কোনো চার্জ নাই, চার্জ সে দিয়ে দিছে। তো চার্জ যদি দিয়ে দেয়, এখানে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে দেখো এই জায়গায় স্টেরিক নাম্বারের কনসেপ্ট অনুযায়ী স্টেরিক নাম্বারে আমাদের সিগমা 3টা, লন পেয়ার 0, মানে স্টেরিক নাম্বার 3 আসে। ক্যালকুলেশন করলে sp2 আসে। সো sp2 মানে এখানে আমাদের বন্ধন কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি যদি আমাদের বন্ধন কোণ আসে, তখন আমাদের কি হবে বলো? আকৃতি কি দাঁড়াবে বলতে পারবা কেউ? 120 ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানে যে আকৃতিটা দিব, 120 ডিগ্রির ক্ষেত্রে আমরা আকৃতি যেটা দিব সেটা হচ্ছে তোমার সমতলীয় ত্রিভুজ আকৃতির। কি বলতো? সমতলীয় ত্রিভুজ আকৃতি, বুঝতে পারছো? সেটা হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। এই হচ্ছে আমাদের কাহিনী। তো এই হচ্ছে আমাদের এই 3টা কোশ্চেনের আনসার। সো আমাদের যদি এই জায়গা থেকে দেয়, হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন দেয়, বা হচ্ছে ভ্যাসপার থিওরি থেকে কোশ্চেন দেয়, এই টাইপের কোশ্চেনগুলো দিবে, একটু ক্যালকুলেশন করে শিখবা। এগুলা ডিটেল ক্লাস, অনেক বড় বড় ডিটেল ক্লাস আছে, আমারই আছে। সো সেগুলো দেখতে পারো, দেখে তুমি ক্যালকুলেশন করতে পারো। তো পরে আসো, পরে আমরা এখানে একটা আয়োডোমিতি থেকে, আয়োডোমিতি কিন্তু সিলেবাসের বাইরে জিনিস, বাট এখান থেকে বুটেক্সের টিচারদের বেশ পছন্দের টপিক দেয়, আয়োডোমিতি থেকে কোশ্চেন আসে। সো আয়োডোমিতিটা একটু আমরা দেখি। আয়োডোমিতির একদম শর্টকাট ট্রিক শেখাবো, যেই ট্রিকটা ব্যবহার করে তুমি আয়োডোমিতি থেকে কোশ্চেন আসলেই পারবা। এই একটা ট্রিকই শিখবা শর্টকাট ব্যবহার করে। ওকে, আয়োডোমিতি থেকে কি কোশ্চেন আসছে আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে দেখো, এত ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড বিমুক্ত করে আমরা ট্রাইট্রেট করলাম। তাহলে আমরা প্রথমে কপার সালফেট এটার সাথে ট্রাইট্রেট করছি পটাশিয়াম আয়োডাইড দিয়ে, আমরা এই দুইটার বিক্রিয়া শেষ করে ফেলছি। এবার বলছে এইটা নিচে আমি অতিরিক্ত নিয়ে ট্রাইট্রেট করে ফেলছি। এবার বলছে ওইটাকে আবার আমরা এত ঘনমাত্রার সোডিয়াম সালফেট এবং এত আয়তন প্রয়োজন হলে উক্ত দ্রবণে কপার সালফেটের আয়নের পরিমাণ বের করো। তাহলে আমি যেই পটাশিয়াম আয়োডাইড দিয়ে এখানে টাইট্রেট করছি, পটাশিয়াম আয়োডাইড দিয়ে এখানে টাইট্রেট করছি, ওইটা দিয়ে আবার এইটা টাইট্রেট করা যায় এবং এটার পরিমাণ আমার দেয়া আছে, এটার পরিমাণ দেয়া আছে। তাহলে এখানে আমাদের 3টা জিনিস, একটা হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড, পরেরটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে আমাদের সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। এখন এখানে আমাদের এই 2 স্টেপ 3 স্টেপের গাদা ম্যাথ করা লাগবে না, আমরা সহগ-অনুপাত সূত্র দিয়ে ম্যাথ করব এবং খুব ইজিলি ম্যাথ করব। কিভাবে? খেয়াল করে দেখো, এই জায়গাতে আমরা ডিরেক্ট এইটা লিখতে পারি যে 2 মোল কপার সালফেট ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল পটাশিয়াম আয়োডাইড ইজ ইকুইভ্যালেন্ট 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। এই একটা লাইন লিখতে পারলে আমার এখান থেকে কাহিনী খতম, একটা লাইন লিখতে হবে। এখন দেখো আমাদের ভ্যালু কার দেয়া আছে, আমাদের পটাশিয়াম আয়োডাইডের কোনো ভ্যালু দেয়া নাই, আমার সোডিয়াম থায়োসালফেটের ভ্যালু দেয়া আছে, আর আমার এখানে কপার সালফেটের ভ্যালু দেয়া আছে। সেখান থেকে আমি সোডিয়াম থায়োসালফেট এন্ড কপার সালফেট নিয়ে কাজ করব, জাস্ট কপার সালফেট এন্ড সোডিয়াম থায়োসালফেট নিয়ে কাজ করব। এখন আমার এখানে জিজ্ঞেস করছে কপার 2+ আয়নের পরিমাণ বের করতে, তো আমি এখানে কপার সালফেট দ্রবণ নিয়ে আগে কাজ করব। সো পটাশিয়াম থায়োসালফেটের সাথে কপার সালফেট দ্রবণ নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো 2 মোল কপার সালফেট is equivalent to 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। মানে এটা হচ্ছে বেস লাইন, এটার উপর ডিপেন্ড করে এখন আমি যেহেতু এটার মান পাইছি, এই দুইটাকে বের করে নিলাম। সো দেখো আমরা জানি সহগ-অনুপাত সূত্র অনুসারে মোল অফ কপার সালফেট ডিভাইডেড বাই 2 is equal to সহগ-অনুপাত সূত্র মোল অফ সোডিয়াম থায়োসালফেট Na2H2O3
ইজ ডিভাইডেড বাই 2, তাহলে 2 এখন আমাদের এখানে কেটে যায়, এটাই মোল থাকে, এটাই মোল থাকে। সো এই মোল ইকুয়ালস টু ভিএস, তাই না? এই মোল ইকুয়ালস টু কি বলতো? ভিএস। ভি এর ভ্যালু দেখো এখানে 50 ml দেয়া ইনটু এস, এস এর ভ্যালুটা কার? আসলে কপার সালফেটের এস, ইকুয়ালস টু এই সাইডেও n ইকুয়ালস টু ভিএস, ভি এর ভ্যালু দেখো ওখানে 35 ml দেয়া আছে ইনটু এস এর ভ্যালু 0.15 মোলারিটি দেয়া। সো এখান থেকে এস এর ভ্যালু কপার সালফেটের, এটা যদি বের করতে চাই 35 ইনটু 0.15 ডিভাইডেড বাই নিচে আসে কত আমার 50, দ্যাটস ইট। এইভাবে আমি এখান থেকে এই অংশটা বের করে ফেলতে পারছি। সো এই অংশ বের করলে এখান থেকে আমি এস এর ভ্যালু পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই এস এর যে ভ্যালু পাবো এটা তো আর কপার সালফেট দ্রবণের পরিমাণ না, আমার বের করতে হবে কি? কপার 2+ দ্রবণের পরিমাণ। সো কপার 2+ দ্রবণের পরিমাণ ডাব্লু বের করা লাগবে। তাহলে ডাব্লু ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে এসএমভি ডিভাইডেড বাই 1000। সো এখান থেকে তুমি যে ঘনমাত্রাটা পাবা, সাপোজ ধরে নিলাম আমি এখানে, আই এম নট শিওর, এখানে আমি ধরে নিলাম যে 0.5 অ্যামাউন্ট, সাপোজ, এটা কিন্তু সাপোজ, হ্যাঁ, আবার এটা লিখো না, এটা সাপোজ 0.5 অ্যামাউন্ট পাচ্ছি। সো এখানে আমরা এই 0.5 বসাবো, কপারের জন্য আমি বসাবো 63.5 ইনটু ভি, দেখো এখানে 50 ml ডিভাইডেড বাই 1000 করো, ঠিক আছে? করলে এখানে দেখো একটা ভ্যালু পাবা, যেই ভ্যালুটা পাবা ওই ভ্যালুটাই হচ্ছে আমার কপার সালফেটের আয়নের পরিমাণ। তার মানে আগে আমাদের টাইট্রেশনের ওই অংশটা থেকে আমাদের আগে কপার সালফেটের পরিমাণ, মানে কপার সালফেট আয়নের যে ঘনমাত্রা, কপার সালফেটের ঘনমাত্রাটা বের করতে হবে, ওখান থেকে কপার 2+ আয়নের পরিমাণ বের করতে হবে। তো আয়নের পরিমাণ যখন আমরা বের করব তখন সেটা আমরা কি করব? এই ফর্মুলা অনুযায়ী করব। এখানে ক্যালকুলেটর থাকলে আমি এক্সাক্টটাই বের করে দেখাতাম, যেহেতু নাই এই জন্য কাছাকাছিটা বলছি, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আমাদের একদম ক্লিয়ার হয়েছে। পরের ম্যাথে আসো। পরের ম্যাথে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ আছে। এই ম্যাথটা জৈব যৌগের, মানে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা জৈব যৌগের, বুঝতে হবে। আমি আগেও বলছি যে SN1 SN2 আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ। সো SN1 SN2 আমাদের জানা লাগবে। সেই SN1 SN2 থেকে দেখো আমরা যদি এই অংশটা ক্যালকুলেট করি, CH3 দেখো CH3 তার হোল 3, সাথে আমার C, সাথে আমার ব্রোমিন আছে। সো এটা আসলে বলো কি বলো তো? এটা আসলে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? RX। RX এর সাথে আমরা যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই তখন এটা তোমার SN1 বিক্রিয়া হয়, SN1 অথবা SN2। বাট যখনই আমি 3 ডিগ্রি নিব, খেয়াল করো তো, SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি ছিল সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে যখন আমি 3 ডিগ্রি নিব তাহলে এই বিক্রিয়াটা SN1 এর কৌশলে হবে। SN1 মানে কি? প্রতিস্থাপন চেনার একটা উপায় হচ্ছে এইভাবে। আরেকটা উপায় হচ্ছে এখানে এই যে অ্যালকোহলিক অ্যাকোয়াস কথাটা উল্লেখ আছে, এই অ্যাকোয়াস দেখে চেনা যাবে এখানে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সো প্রতিস্থাপন বিক্রিয়ায় কি ঘটবে? দেখো এই জায়গার এই OH এখানে এসে বসে যাবে, এখানে এসে বসে গেলে CH3 তারপরে C, এই সাইডে OH, পাশাপাশি এখানে আমাদের তৈরি হবে পটাশিয়াম ব্রোমাইড। তাহলে দেখো প্রথমে আমার বিক্রিয়াটি পূর্ণ করতে বলছে না, তাহলে এখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করছি এন্ড এখানে আমরা পূর্ণ করে দিছি। প্রতিস্থাপন বিক্রিয়া করলাম, পূর্ণ করে দিলাম, দিয়ে এখন আমাদের এই বিক্রিয়াটার কৌশল লিখতে বলছে। সো আমরা এখানে একটা SN1 বিক্রিয়ার কৌশল দেখাবো। সো SN1 বিক্রিয়া 2 স্টেপে হয়। স্টেপ 1 কৌশল, তারপর এখানে কি লিখবা? ছোট্ট করে লিখবা হচ্ছে কৌশলে প্রথমে তুমি লিখবা হচ্ছে স্টেপ 1। সো স্টেপ 1 এ দেখো এই অংশটা আছে, এই অংশটাই CH3 তারপরে CBr, এটা প্রথমে ভাঙে, এটা কিভাবে ভাঙে? ধীরে সুস্থে ভাঙে, তাই না? সো ধীরে সুস্থে ভাঙে। এটা যখন ভাঙবে, ভেঙে দেখো CH3 তারপরে দেখো C, এটা আসবে প্লাস, আর এই জায়গায় ব্রোমিন, এটা আসবে মাইনাস। সো এখান থেকে আমি দেখো এই অংশটা পাচ্ছি, ওকে? এইটা পাইলাম আমরা কার্বনিয়াম আয়নের অংশ। এবার এই যে কার্বনিয়াম আয়নের অংশ পাইলাম, পরের এই অংশটা, এখন এই অংশটার সাথে পরেরটা খুব দ্রুত বিক্রিয়া ঘটবে। এই যে কার্বনিয়াম আয়ন অংশটা পাইলাম CH3C+, এর সাথে হাইড্রোক্সিল মাইনাস আয়ন এসে যোগ হবে। এই স্টেপটা হবে দ্রুত, এই স্টেপটা দ্রুত হয়ে কি হয়ে যাবে? CH3 ঠিক আছে, তারপরে C, এই জায়গায় OH বসে যাবে। আমার পেনটার এই মাথাটা কি জানি হইছে, বুঝছো? বোর্ডের পেনের মাথাটা কি জানি হইছে, মানে একটু পুরান হয়ে গেছে মনে হয়। তো প্রবলেম যেটা হইছে যে পুরান হয়ে যাওয়ার কারণে লেখা মাঝে মাঝে ল্যাগ করতেছে। সো লেখা যাতে ভালো হয় আমার এক কাজ করা লাগবে, হয় পেন আরেকটা কেনা লাগবে, আর না হলে এই বোর্ডের সাথে 2টা পেন দিছিল, আরেকটা পেন দিছিল, ওটা বের করা লাগবে। ওটা হচ্ছে যে আমার ছোট ভাই কোথায় রাখছে খুঁজে বের করা লাগবে।
পরে দেখো তাহলে এটা বুঝলাম তো কেমনে করতে হবে, এটা একদম ক্লিয়ার হয়েছে তাই না, এটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি। পরে দেখো পরে বলছে যে বিক্রিয়াটি পূর্ণ করো, এখানে জৈব যৌগ থেকে দিছে, এই বিক্রিয়াটা পূর্ণ করতে বলছে। তো এখানে দেখো এটা একটা অ্যালকোহল, অ্যালকোহলকে জারণ করতে বলছে। তো প্রথমে আমরা একটা অ্যালকোহল নিলাম CH3 CH2 OH। সো এই অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, জায়মান অক্সিজেনের সাহায্যে জারণ করা যায়। তো পটাশিয়াম K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমাইড যেটা আছে, মানে তারপরে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে, এগুলোর উপস্থিতিতে এগুলোকে জারণ করা যায়, তীব্র জারক যেটা। সো আমাদের জারকগুলা উল্লেখ নেই, শুধু সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছে যে এখানে জারণ করতে হবে। তো জারণ করলে যেটা হবে, এই একটা কার্বনের এই অংশে অক্সিজেন এসে জারণ হয়ে যাবে। সো এখান থেকে হাইড্রোজেন একটা উঠাই দিয়ে এখানে সরাসরি একটা অক্সিজেন এসে ডাবল বন্ড ক্রিয়েট করবে। সো আমরা জানি অ্যালকোহলকে জারণ করলে ফার্স্ট স্টেপে অ্যালডিহাইড হয়, পরের স্টেপে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড হয়। সো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপরের স্টেপে কার্বক্সিলিক অ্যাসিড। বাট আমরা যেহেতু একটা স্টেপ নিছি, তাহলে এখানে আমাদের অ্যালডিহাইডই হবে। আচ্ছা অ্যালডিহাইড হলো, অ্যালডিহাইডের পরের স্টেপে খেয়াল করে দেখো আমাদের এখানে CH3MgBr দেয়া আছে, অর্থাৎ এখানে আমরা একটা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাচ্ছি, অ্যালডিহাইডের সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি গ্রিগনার্ড বিকারকের। আমি কিন্তু এটা শেখাইছিলাম আমাদের ওই ম্যারাথন ক্লাস যেটা ছিল, মানে ওই যে এক ক্লাসে যথেষ্ট সিরিজের 3.5 ঘন্টা জৈব যৌগের যে 27টা রবিকের ক্লাস ছিল, ওখানে আমি দেখাইছিলাম যে ফর্মালডিহাইডের সাথে করাইলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, যে কোনো অ্যালডিহাইডের সাথে করাইলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, কিটোনের সাথে করাইলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এটা দেখো যে কোনো একটা অ্যালডিহাইড, মানে বড় আকারের অ্যালডিহাইড, এর সাথে করাইলে আমার এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। সেটাই আমরা একটু দেখবো, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরির যে স্টেপ, সেই স্টেপটা এখানে আমাদের দেখো বি এ দেয়া আছে। তো এখানে আমাদের এই CH3MgBr এই অংশের দিকে যদি আমি তাকাই, এই অংশের দিকে যদি আমি তাকাই, এই MgCl আর CH3 দুইটা আলাদা আলাদা পার্ট, আর এখানে যে CH3 পার্ট আছে, এই CH3 থেকে H উপরে আমরা এই অংশে নিলাম। সো দেখো এই ডেল মাইনাস আছে আর এখানে আছে ডেল প্লাস। এখন এই CH3 মাইনাস, এটা আসলে CH3 আমরা সবসময় প্লাস হিসেবে কাজ করে, বাট এখানে মাইনাস হিসেবে কাজ করবে। সো এই মাইনাসটা এই কার্বনের এখানে যাবে, আর এই যে প্লাস অংশ এটা যাবে মাইনাসের কাছে গেলে, এখানে আমাদের একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হবে। উপরে আছে হাইড্রোজেন, এই সাইডে আছে CH3, নিচে এসে CH3 বসবে এই CH3টা, আর এই অক্সিজেনের এখানে MgBr বসবে, ঠিক আছে, MgBr বসবে। সো MgBr বসলো। এখন দেখো তারপরের স্টেজে আমরা কি করাইতে পারি, পানি দিতে পারি। সো পানি দিলে এই পানির ভিতরে আবার হাইড্রোজেন প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস আছে। সো এইটা কি ছিল বলতো, এইটা ছিল হচ্ছে আমাদের মাইনাস আয়ন, তাই না, প্লাস আয়ন, প্লাস আয়ন ছিল। সো এটা ছিল হচ্ছে আমাদের প্লাস আয়ন। সো এখান থেকে প্লাস আয়ন এইটার এখানে যে বসবে, আর এখান থেকে মাইনাস আয়ন এই প্লাসের সাথে যে বসবে। সো দেখো এক্সচেঞ্জ হয়ে গেলে এই কার্বনের উপরে হাইড্রোজেন থাকে, এই সাইডে CH3 থাকে, এই সাইডে CH3 থাকে, নিচে একটা CH3 থাকে, আর এই যে OH এর এই অংশটা ওই MgBr এর ভিতরে চলে যায়, আর হাইড্রোজেন ওখানে যে OH তৈরি করে, ঠিক আছে, আর MgOHBr আরেকটা যৌগ তৈরি করে, ঠিক আছে। সেখান থেকে আমরা ক্যালকুলেশন শেষ পর্যন্ত পাই হচ্ছে দেখো একটা 2 ডিগ্রি অ্যালকোহল। সেখানে 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা কমপ্লেক্স যৌগ, এটা A। সো এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়াটা। এই বিক্রিয়া আমি আগেও কয়েকবার বুঝাইছি, এন্ড দেখো তার ভিতর থেকে আসছে, যা যা বুঝাইছি তার ভিতর থেকে আসছে। ওই একটা ক্লাস 3.5 ঘন্টার ওইটা করে যাবে ভাই, অর্গানিক থেকে ম্যাক্সিমাম জিনিসপত্র কমন পাবা, আমি আগেও বলছি আবারও বলছি। পরে দেখো পরে এই জায়গাতে এইটার পরে আমাদের পরবর্তী যে ম্যাথটা সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমাদের দেখো একটা প্রথমেই বিক্রিয়া দিয়ে রাখছে, এই জায়গায় একটা বিক্রিয়া দিয়ে রাখছে, এই বিক্রিয়াতে এখানে A, এখানে B, এখানে AB3 দেয়া আছে, এবং বলে দেয়া আছে যে A এর পারমাণবিক সংখ্যা 7 আর B এর পারমাণবিক সংখ্যা 1, মানে একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, তাই না। তাহলে আমরা বলেই দিতে পারি এখানে আমরা নাইট্রোজেন যোগ করছি, তার সাথে 3 হাইড্রোজেন যোগ করছি, বিক্রিয়া শেষে আমরা 2 অ্যামোনিয়া পাচ্ছি। ওকে, তাহলে প্রথমে আমাদের বিক্রিয়া ক্লিয়ার। আচ্ছা বিক্রিয়া ক্লিয়ার হইলো, এবার বলছে উপরে 5 লিটার আয়তনের পাত্রে সম্পন্ন করছে, মানে এখানে যে দ্রবণের আয়তন এটা কত, এটা হচ্ছে 5 লিটার। সো দ্রবণের আয়তন 5 লিটার নিলাম, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করতেছি আমরা। ওকে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেয়া আছে, আয়তন দেয়া থাকলে আমরা এখান থেকে কেসি বের করতে পারবো, আর টেম্পারেচার দেয়া থাকলে এখান থেকে আমি কেপি বের করতে পারবো। ওকে, এবার বলছে দেখো এই জায়গাতে পাওয়া গেছে AB3, সেটা কত, সাম্য অবস্থায় 8.5 গ্রাম, তাহলে ওইটা পাওয়া গেল। বলছে এখানে আমাদের কেপি নির্ণয় করো, A ও B এর পারমাণবিক সংখ্যা এত। তাহলে এখানে দেখো যেহেতু আমাদের গ্রাম দেয়া আছে, ওই গ্রাম থেকে আমরা কিন্তু সরাসরি কেপি বের করতে পারবো না, কারণ এখানে কোনো চাপ নাই। তাহলে আগে আমাদের কেসি বের করতে হবে, তারপরে কেসি থেকে টেম্পারেচারের সাহায্যে কেপিতে যাইতে হবে। তাহলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। দেখো সাম্য অবস্থায় এখানে এইটা 1 মোল, এটার এখানে 1 মোল থাকে, এখানে এটা থাকে হচ্ছে 3 মোল, এটা যায় 0।
এখান থেকে যখন বিয়োজন হয়, আলফা পরিমাণ বিয়োজন হয়, 1 থেকে আলফা পরিমাণ বিয়োজন হয়, 3 থেকে 3 - 3 আলফা পরিমাণ বিয়োজন হয়, আর এখানে আমাদের বিয়োজন হয়ে আসে হচ্ছে 2 আলফা। ওকে, এই পর্যন্ত আসলো। এখন খেয়াল করি আমরা এখান থেকে এই অংশটা কি পাচ্ছি? এই অংশটা পাচ্ছি হচ্ছে মোল, তাই না? এই অংশটা পাচ্ছি মোল, 2 আলফা মোল, এটা মোল, এটা মোল। ওখানে আমাদের অবশিষ্ট উৎপন্ন আমাদের অ্যামোনিয়ার পরিমাণ দিয়ে রাখছে কত? AB3, এইটার পরিমাণ দিয়ে রাখছে 8.5 গ্রাম। তো এটা তো গ্রাম, ওইটাকে আমাদের N of AB3 এইটা বের করতে হবে। সো N of AB3 মানে হচ্ছে উপরে যাবে 8.5, নিচে যাবে অ্যামোনিয়া, মানে কি W/M। সো অ্যামোনিয়া গেলে নাইট্রোজেন 7, 14 আর 3 17। তাহলে দেখো তো 8 দুগুণা 16, 17, এখানে আমাদের হাফ মোল আসতেছে না? হাফ মোল আসতেছে। সো খেয়াল করো, এখান থেকে আমি বলতে পারি যে 2 আলফা ইকুয়ালস টু আমাদের হাফ মোল, তাহলে আলফা ইকুয়ালস টু 1/4 মানে 0.25। এটা হচ্ছে আমার আলফার ভ্যালু। ওকে, সো আলফার ভ্যালু যদি আমি এইটা পাই, এখন আমি বলো তো এই জায়গা থেকে আয়তন দিয়ে ঘনমাত্রা বের করতে পারি না? ইয়েস, আয়তন দিয়ে ঘনমাত্রা বের করতে পারি। তাহলে দেখো এই জায়গাতে আমাদের ঘনমাত্রা আসবে 1 - 0.25 ডিভাইডেড বাই আয়তন ছিল আমাদের 5 লিটার। সো 5, এটা কার জন্য? নাইট্রোজেনের জন্য। 3 - 3 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 5 লিটার। এখানে আমি লিখতে পারি 2 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 5 লিটার। তাহলে 3টা আয়তন পেয়ে গেলাম। 3টা আয়তন যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি এখন কেসি বের করতে পারবো। কিভাবে? উপরে যাবে উৎপাদ কত? 2 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 5। সো উৎপাদের মোল সংখ্যা যাবে কোথায়? পাওয়ারে। নিচে যাবে বিক্রিয়কের ক্ষেত্রে দেখো 1 - 0.25 ডিভাইডেড বাই 5। সেখানে দেখো মোল সংখ্যা পাওয়ারে 1। এই জায়গায় দেখো এখানে যদি দাও 3 - 3 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 5, সেখানে যদি ক্যালকুলেশন করো পাওয়ারে যাবে কত? পাওয়ারে যাবে 3, যেহেতু মোল সংখ্যা 3। এই টোটালটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি কি পাবা? কেসি এর ভ্যালু পাবা। আচ্ছা, কেসি এর ভ্যালু পাইলা, তাহলে আমরা বের করতে বলছে কেপি এর ভ্যালু। তাহলে পরবর্তী লাইনে কেপি ইকুয়ালস টু কেসি লিখবা ইনটু আরটি। টি এর ভ্যালু কত? দেখো ওই যে 450 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 450 প্লাস 273 যে ভ্যালুটা আসবে, এইটা আমার এখানে এই টি এর ভ্যালু উপরে বসবে। সো আরটি টু দি পাওয়ার ডেল এন। সো ডেল এন এর ভ্যালু কত? দেখো এই সাইডে 2 মোল মাইনাস এই সাইডে 1 + 3। এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি কেপি এর ভ্যালু পাবা। সো এখান থেকে তুমি তারপরে কেপি এর ভ্যালু বের করবা। সো কেপি কেসি রিলেটেড ম্যাথ একটা দিবেই মাস্ট। এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, ভালো মতো করে সুন্দর করে করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর আসো, বলছে ইথাইন থেকে টিএনটি প্রস্তুতির সমীকরণ বের করো। ইথাইন থেকে টিএনটি প্রস্তুতি করতে হবে, পারবা? ইথাইন থেকে টিএনটি খুবই মজার বিক্রিয়া, অর্গানিকের বিক্রিয়া মানে মজার। তো দেখো টিএনটি মানে কি? ট্রাইনাইট্রোটলুইন। খেয়াল করো, টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। তো এখানে ট্রাইনাইট্রোটলুইন যদি দেখো, তো টলুইন মানে বেনজিনের উপর CH3। এবার ট্রাইনাইট্রোটলুইন মানে এই জায়গায় এই অবস্থানে নাইট্রোমূলক থাকবে, এই অবস্থানে নাইট্রোমূলক থাকবে, এই অবস্থানে নাইট্রোমূলক থাকবে। সো আমাদের যাইতে হবে ওই জায়গায়, বাট দেয়া আছে কি? দেয়া আছে জাস্ট ইথাইন, জাস্ট CH ট্রিপল বন্ড CH। সো CH ট্রিপল বন্ড CH কে আগে বানাইতে হবে আমার বেনজিন। সো বেনজিন বানাইতে গেলে একে আয়রন নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চালনা করো, এখান থেকে তুমি পেয়ে যাবা বেনজিন। এখন বলো বেনজিন পাইছি, বাট বেনজিন থেকে ওই জায়গায় যাইতে গেলে আমার এখানে এই জায়গায় CH3 লাগবে না, মানে টলুইন লাগবে না, মানে CH3 মূলক বসাইতে হবে। তো CH3 মূলক বসাইতে গেলে একে আমি কি করব? মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাবো। উপরে আমার প্রভাবক হিসেবে থাকবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে অ্যালকাইলেশন বিক্রিয়া। সেখানে আমি যখন অ্যালকাইলেশন বিক্রিয়া করব, অ্যালকাইলেশন বিক্রিয়া করলে অটোমেটিক এই জায়গা থেকে CH3 বেনজিন মূলকের উপরে চলে যাবে। সো এখানে আমার উপরে চলে গেল। এরপর স্টেজে আমাকে কি করা লাগবে? ওই নাইট্রেশন করা লাগবে। নাইট্রেশন করতে গেলে আমরা কি করব? 3বার নাইট্রেশন করব। সো নাইট্রেশন যদি করি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি হিট দিই, অনেক বেশি পরিমাণে হিট দিই, তাহলে এই জায়গায় 3টা পাতে আমাদের 3টা নাইট্রোমূলক তৈরি হয়, 3টা উৎপাদ তৈরি হয়। সেখানে আমাদের CH3 থাকে, একবার তৈরি হয় এখানে NO2, আরেকবার তৈরি হয় এখানে NO2, আরেকবার তৈরি হয় এখানে NO2।
সো তিনটাকে অ্যাডজাস্ট করলে, একত্রিত করলে, পুনর্বিন্যাস করলে আমরা এখানে ট্রাইনাইট্রোটলুইন পাই। আরো অনেক কথা আছে, বাট যেহেতু আমাদের খালি বিক্রিয়া সমীকরণ লিখতে বলছে, তা আমরা এখানে এক লাইনে এভাবে বিক্রিয়া সমীকরণ লিখলেই হচ্ছে। কেমনে এটা হলো এর বিস্তারিত ব্যাখ্যা আছে, বাট অত ব্যাখ্যায় আমাদের যাওয়ার দরকার নেই, আমরা একটা কেমিস্ট না, আমরা জাস্ট চান্স পাওয়ার জন্য পড়তেছি। সো জাস্ট এই অংশটা দেখলেই হয়েছে, বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে বলছে কি, ইথাইন থেকে টিএনটি প্রস্তুত করতে, তাহলে ইথাইন থেকে টিএনটি কেমনে প্রস্তুত করব, এভাবে করব। পরে আসো, পরে বলছে যে এখানে আমাদের 200 ml এবং এত মোলারিটি H2S দ্রবণে পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা H2S এর বিয়োজন ধ্রুবক 10% বৃদ্ধি পাবে। মানে পানি যোগ করলে কত ঘনমাত্রায়? প্রশ্নটা দেখে খুব সিম্পল মনে হচ্ছে, বাট এটাই হচ্ছে টোটাল 10টা যদি কেমিস্ট্রি প্রশ্ন থাকে তার ভিতর একটা কঠিন প্রশ্ন, যেটা তোমাকে প্যাসে ফেলে দিবে। তোমার দেখতে সিম্পল মনে হবে, কিন্তু তুমি 2 বা 3 স্টেপ করবা, করে যে দেখবা উত্তর মিলতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে সেই প্যাসে ফেলা একটা কোশ্চেন। সো প্যাসে ফেলা কোশ্চেনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমাদের এখানে দেয়া আছে H2S। সো H2S একটা দুর্বল। সো দুর্বল যদি হয়, এ ভেঙে এখানে আমাদের 2 হাইড্রোজেন প্লাস আয়ন এবং সালফেট 2 মাইনাস আয়নে রূপান্তর করে। সো খেয়াল করো, এই জায়গাতে আমাদের যদি 1 পরিমাণ প্রথম অবস্থায় থাকে, তাহলে এখানে 0, এখানে 0। সাম্য অবস্থায় এখানে 1 থেকে আলফা পরিমাণ বিয়োজন হবে, তাহলে এখান থেকে 1 থেকে আলফা পরিমাণ বিয়োজন হলে এখানে আসবে 2 আলফা, এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে 2 আলফা, এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে শুধু আলফা। এখন মজার ব্যাপার হচ্ছে, যদি এখানে 1 না থেকে যদি আমাদের সি থাকে, তাহলে এই টোটালটার সাথে আমার সি গুণ হয়, এখানে আমার সি গুণ হয়, এখানে আমার সি গুণ হয়। তাহলে দেখো এই হচ্ছে আমার বিয়োজনের বেসিক ক্যালকুলেশন। তাহলে এখান থেকে যদি আমি এখন কেসি বের করি, তাহলে ঘনমাত্রার জন্য আমি কি পাবো? কেসি বের করলে ঘনমাত্রার জন্য এই জায়গা থেকে আমি বেসিক ক্যালকুলেশন পাবো, ঘনমাত্রার জন্য। সো দেখো এই সবগুলা কিন্তু আমাদের, এই যে সি হচ্ছে ঘনমাত্রা, এইটা আগে বেসিক্যালি এটা ছিল মোল, বাট এই মোলের সাথে আমি যখন সি গুণ করছি তখন এটা আসলে ঘনমাত্রা হিসেবে ক্যালকুলেশন হচ্ছে, কারণ হচ্ছে তোমার সি হচ্ছে আমার বেসিক ঘনমাত্রা। ওকে, তাহলে দেখো বিয়োজন মাত্রার ক্ষেত্রে 1 মোল থেকে বিয়োজিত হচ্ছিল আমার আলফা, বাট সি মোল থেকে বা সি পরিমাণ ঘনমাত্রা থেকে বিয়োজন হচ্ছে সি মাইনাস সি আলফা। তাহলে আমি যদি এখন এই ঘনমাত্রাকে ব্যবহার করে এই জায়গাতে কেসি এর ভ্যালু বের করি, উপরে যাবে উৎপাদের ঘনমাত্রা, সো 2 আলফা সি তার স্কোয়ার উৎপাদ, তারপরে যাবে আলফা সি তার পাওয়ার 1, নিচে যাবে সি ইন্টু 1 মাইনাস আলফা তার পাওয়ার 1। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 আলফা স্কোয়ার সি স্কোয়ার আলফা সি ডিভাইডেড বাই সি মাইনাস সি আলফা। সো এই আসে হচ্ছে আমার টোটাল ক্যালকুলেশন। সো সি মাইনাস সি আলফা। সো টোটাল ক্যালকুলেশন যেটা আমি দেখলাম, খেয়াল করো এখানে টোটাল ক্যালকুলেশন যেটা আমি দেখলাম, আরো যদি এখানে আমি বিস্তারিত ভাঙি, 4 আলফা কিউব সি কিউব ডিভাইডেড বাই সি মাইনাস সি আলফা। এবার দেখো এই জায়গাতে যে অংশগুলো আছে, এখানে আমার কি কি দেয়া আছে? 200 ml এটা হচ্ছে আয়তন আর 0.1 মোলারিটি ঘনমাত্রা, এবং এখানে বলে দেয়া আছে যে আলফার পরিমাণ এত। তো ধরো আমি আলফার পরিমাণ এইটা রাখছি, এখন আমাদের এখানে বলছে যে আলফার পরিমাণ যদি আমি 10 গুণ বৃদ্ধি করি, সো দেখো যদি 10 গুণ বৃদ্ধি করি তাহলে নতুন আলফা তৈরি হবে, তাহলে আলফা প্রাইম হবে হচ্ছে, আগে ছিল আলফা, 10 গুণ বৃদ্ধি করলে 10 আলফা, সব মিলিয়ে ক্যালকুলেশন করলে 11 আলফা আসে। বুঝছো, কনসেপ্ট বেশ জটিল, এটার কনসেপ্ট বেশ জটিল, এবং শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে অঙ্কটা হচ্ছে যে একদম এক্সাক্ট মেলানো টাফ। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসে কি 11 আলফা। আমি বলে দিব, এর পরে ক্যালকুলেশনগুলো আমি আর করবো না, আমি বলে দিব, তুমি পরের অংশগুলো ট্রাই করবা। হ্যাঁ, সো এখানে দেখো আলফা হচ্ছে 11 আলফা আসলো। এখন এই জায়গাতে আমাদের আলফার পরিমাণ, সি এর পরিমাণ, এইগুলা যেগুলো আছে এগুলা এই কে দিয়ে আমি বের করতে পারবো, কারণ কি এখানে আমাদের কে এর ভ্যালু দেয়া আছে, দেখো কে এর ভ্যালু আমার কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি যেহেতু ঘনমাত্রা 0.1 জানি, সেই ঘনমাত্রা 0.1 যদি এখানে বসাই, তাহলে এই জায়গা থেকে আমি আলফার পরিমাণ বের করতে পারবো না, কারণ দেখো কে এর মান জানি, ঘনমাত্রা জানি, আলফার পরিমাণ বের করতে পারবো। সেখান থেকে যদি আমি একবার আলফার পরিমাণ বের করতে পারি, খেয়াল করো এখান থেকে যদি আমি একবার আলফার পরিমাণ বের করতে পারি, তাহলে এখানে আমি আলফা প্রাইম বের করতে পারবো। সাপোজ ধরো এই টোটালটা ক্যালকুলেশন করে এইটা বসায় এখানে আমি আলফা এটার পরিমাণ পাইলাম সাপোজ 0.2, আমি জানি না কত বের হবে, তুমি বসায় বের করবা, আসলো 0.2। সেই 0.2 বসায় 11 ইন্টু 0.2 বসায় এখানে আলফা প্রাইম বের করা সম্ভব না, আলফা প্রাইম বের করা সম্ভব। এবার খেয়াল করো আমাদের এখানে বলছে ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি করতে হবে। এবার পরবর্তীতে মাথায় রাখতে হবে যে আমরা যখন ঘনমাত্রা বৃদ্ধি করব তখন এই সি এর পরিমাণ বৃদ্ধি হবে এই 0.1 থেকে।
খেয়াল করো 0.1 থেকে, তাহলে সি এর পরিমাণ বৃদ্ধি হইলে আমার এই যে আলফার পরিমাণ আমি যখন বৃদ্ধি করছি, বৃদ্ধি করে আমার এই আলফার প্রাইম যেটা আসছে সেটা তো আমি অলরেডি পেয়েই গেছি। তাহলে এখানে আমাদের নতুন সমীকরণে কে ইকুয়ালস টু 4 আলফা প্রাইম তার কিউব সি প্রাইম তার কিউব ডিভাইডেড বাই সি মাইনাস সি আলফা এটা আসে, সি মাইনাস সি আলফা এটা আসে। সো খেয়াল করো এখানে আমার কে এইটার ভ্যালু কনস্ট্যান্ট, এইটার ভ্যালু আমি অলরেডি জানি, এখান থেকে বের করছি, তাহলে এখান থেকে আমি সি এর একটা ভ্যালু পাবো না, এই যে সি এর ভ্যালু পাবো এই সি এর ভ্যালুটাই হচ্ছে আমার ওখানকার ঘনমাত্রা। সো এখানে আমাদের অনেকগুলো স্টেপ, এই অনেকগুলো স্টেপে তোমার ম্যাথটা সলিউশন করতে হবে, কিন্তু ম্যাথটা কিন্তু এক লাইনে লেখা। ওকে, সো এগুলো একটু ফলো করে ট্রাই করবা, না পারলে এটা স্কিপ করে যেও। পরে দেখো আমাদের এখানে একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা কেমনে করতে হবে এটাও একটু বলে দিই, ম্যাথটা করবা। এখানে দেখো আমাদের প্রথম অংশে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এত এইচজি চাপ এবং এত গ্রাম একটা গ্যাস দেয়া আছে। সো এই যে গ্যাস এর এত আয়তন দেয়া আছে, সো এই টোটাল গ্যাস থেকে আমরা, এই টোটাল গ্যাসের এই ইনফরমেশন থেকে আমরা কি কি পাবো জানো? আমরা PV ইকুয়ালস টু W/m/RT একটা ইকুয়েশন পাবো। এখান থেকে M ইকুয়ালস টু আমরা ভ্যালু পাবো WRT ডিভাইডেড বাই PV। সো তুমি যদি এখানে বসাও এ গ্যাসের জন্য এখানে MA এটার ভ্যালু কত পাচ্ছ? দেখো W এর ভ্যালু অলরেডি দেয়া আছে 0.5 গ্রাম, R এর ভ্যালু তুমি এখানে বসাবা 0.08 ইনটু T এর ভ্যালু দেখো 27 ডিগ্রি মানে 300 কেলভিন, নিচে P এর ভ্যালু 760 মিলিমিটার মানে 1 অ্যাটম, এন্ড V এর ভ্যালু আয়তন দেখো দেয়া আছে হচ্ছে 300 ml মানে 0.3 লিটার। এই টোটালটা ক্যালকুলেশন করে তুমি আণবিক ভর পাবা গ্রামে, টোটালটা ক্যালকুলেশন করে তুমি আণবিক ভর পাবা গ্রামে। এবার যখন তুমি বি গ্যাসের ক্ষেত্রে দেখবা, দেখো একই তাপমাত্রায় আমার বি গ্যাসে এত এত ভ্যালু দেয়া আছে। সো বি গ্যাসের জন্য আবারও তুমি MB ইকুয়ালস টু উপরে পাবা WRT ডিভাইডেড বাই PV। সো দেখো W এর ভ্যালু আমার এখানে দেয়া আছে 0.6 গ্রাম, ওকে, আর এর ভ্যালু 0.08, টেম্পারেচার সেম তাহলে 300 কেলভিন ডিভাইডেড বাই পি এর ভ্যালু দেখো এখানে 760 মিলিমিটার, তাহলে 760 মিলিমিটারকে 770 মিলিমিটার, 770 মিলিমিটারকে অ্যাটমে কনভার্ট করতে গেলে আমাদের 770 এটাকে 760 দিয়ে ভাগ করতে হবে ইনটু ভি, ভি এর ভ্যালু দেখো 400 ml মানে এটাকে লিটারে কনভার্ট করলে 0.4, এখান থেকে তুমি MB এর ভ্যালু পাবা। এবার বলছে যে একই তাপমাত্রায় এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? তো আমরা জানি ব্যাপন হার R is proportional to 1/√m, মানে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হবে, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। তাহলে আমি এই জায়গা থেকে ইজিলি কাউন্ট করতে পারবো না, এখন কিভাবে কাউন্ট করতে পারবো? দেখো RA ডিভাইডেড বাই RB ইকুয়ালস টু √n নিচে MB ডিভাইডেড বাই MA, এইটা বসায় আমরা রিলেশন তৈরি করব এবং রিলেশন তৈরি করার পর পরের লাইনে আমরা বলে দিব যে কার ব্যাপন হার কম কার ব্যাপন হার বেশি। একদম বেসিক এই ম্যাথ, বুঝতে পারছো? একদম বেসিক এই ম্যাথ। সো আমরা এই ম্যাথ অনেকবার শিখছি, আমি তোমরা জানো আমার অ্যাডমিশন হচ্ছে রসায়নের পরিবেশ রসায়নের ক্লাসটা করছো, পরিবেশ রসায়নের ক্লাসটা আমি হোয়াইট বোর্ডে নিছিলাম, ওখানেও আমি এই জিনিসপত্রগুলো কয়েকবার দেখিয়ে দিছি। সো খুবই সুন্দর জিনিস, এগুলা শিখতে হবে, এগুলা পারতে হবে, এগুলা দরকার, এগুলো দরকারি জিনিস। ওকে, পরে আসো, এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন, শিখে রাখো, হ্যাঁ, এই সিস্টেম আসার মতো একটা কোশ্চেন। ওকে, পরে দেখো আমাদের এখানে বলছে কোন একটি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার যে সমীকরণ সেটা দেয়া আছে। তো এখানে আর্হেনিয়াস সমীকরণ দেয়া আছে, আর্হেনিয়াস সমীকরণে দেখো আমাদের কে ধ্রুবক, এখানে কে ধ্রুবক হলো হার। এখানে আমাদের বলছে যে কে এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন, তখন কে এর মান হতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন, তখন কে এর মান হতো। এখানে আমাদের সক্রিয়ণ শক্তি ই এর ভ্যালু বের করতে হবে। সো আমরা একটা বেসিক জিনিস জানি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন মানে T1 ইকুয়ালস টু যখন আমাদের 273, তখন দেখো K1 এটার ভ্যালু উল্লেখ করা আছে 0.237 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, এবার যখন আমাদের T2 এইটার ভ্যালু দেয়া আছে 25 ডিগ্রি, 25 মানে কত 298 এত কেলভিন, হ্যাঁ, এত কেলভিন যখন দেয়া আছে তখন এখানে আমাদের K2 এর ভ্যালু দেখো ওখানে অলরেডি উল্লেখ করা আছে 2.64 ইন্টু 10 টু দি পাওয়ার -4। সো এখানে আমাদের এটা দেয়া আছে। ওকে, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পেরে থাকি, খেয়াল করো, এই পর্যন্ত যদি আমরা বুঝতে পেরে থাকি, সো আমরা পরের স্টেজে যাই। এবার আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি জানো? লন K1 ডিভাইডেড বাই K2 ইকুয়ালস টু, দেখো ফর্মুলা বুঝবা, লন K1 ডিভাইডেড বাই K2 ইকুয়ালস টু EA ডিভাইডেড বাই R ইন্টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 T2। এই ফর্মুলা থেকে এখন কিন্তু আমরা বের করতে পারবো।
এই ফর্মুলা, ওই আর্রহেনিয়াসের ওই ইকুয়েশন থেকে আমাদের এইটা একটা ইকুয়েশন আসে। সো এই ইকুয়েশন থেকে আমরা কি পাই, অ্যাকচুয়ালি কি পাই দেখো তো, লন নিলাম, এবার k1 এর ভ্যালু অলরেডি আমরা জানি কত, 0.237 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2.64 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইকুয়ালস টু, এখানে দেখো ইএ ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু কত 8.314, বসাবা, বসানোর পর এই জায়গাতে আমার এখন টেম্পারেচার বসাতে হবে T1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু T2। সো একটা আছে হচ্ছে আমাদের 273, আর একটা আছে হচ্ছে কত 298 ডিভাইডেড বাই 273 ইন্টু 298। এই যদি আমরা বসাই, সেখানে আমরা টোটাল ভ্যালুগুলো বসাই ফেলছি। এবার এই ভ্যালুর সাথে জাস্ট সিম্পল ক্যালকুলেটরে বসাবা, এই ভ্যালুটা বের করবা, এই ভ্যালুটা এই সাইডে এসে আড়াআড়ি গুণ হবে, ওই ভ্যালুটা এই সাইডে এসে আড়াআড়ি গুণ হবে, দিয়ে এখান থেকে শেষ পর্যন্ত ই এর যেই ভ্যালু সেটা বের হয়ে যাবে, ই এর যে ভ্যালু সেটা বের হয়ে যাবে। সো এইটা আমরা পারবো কিনা বলো, শেষে এসে আমরা ক্যালকুলেটরে 2 স্টেপে এই লাইনটা বের করবো, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা, সব সময় ইজি ম্যাথই দেয়, এই বেসিক ইকুয়েশনের ম্যাথ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পারতে হবে। পরে আসি, পরে আমাদের বলছে দেখো, এটা আগেও করাইছি, লোহার বিশুদ্ধতার ম্যাথ আগেও করাইছি, আরেকবার দেখি। আমাদের এখানে বলছে কি, বলছে যে 1.5 গ্রাম একটা লোহার আকরিকে সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণের ভিতর দেওয়া হয়েছে। সো আকরিককে যদি সালফিউরিক অ্যাসিডের লবণের ভিতর দিই, তাহলে এখানে আমার আয়রন সালফেটে রূপান্তর হয়। আচ্ছা, এবার বলছে এই দ্রবণের আয়তন হচ্ছে 200 ml। ওকে, এই পর্যন্ত আমরা রাখলাম। সো এই দ্রবণটা থেকে আমি যদি 25 ml বের করে নিই, মানে আয়রন সালফেটের একটা দ্রবণ নিছি, সেই দ্রবণের এখন আমাদের আয়তন হইছে কত 25 ml। সো 25 ml এর একটা আয়রন সালফেটের দ্রবণ নিলাম, 25 ml এর একটা আয়রন সালফেটের দ্রবণ নিলাম। এই দ্রবণকে বের করে নেওয়ার পর একে আমি টাইট্রেশন করব, টাইট্রেশন করছি আমি K2Cr2O7 দিয়ে এবং 0. এত মোলারিটি দিয়ে। বলছে আকরিকে লোহার বিশুদ্ধতা কত। তাহলে দেখো আমরা আয়রন সালফেটকে দিয়ে যদি টাইট্রেশন করি, তাহলে EN অফ আয়রন সালফেট, এইটা আমি ডান সাইডে লিখবো, ইকুয়ালস টু EN অফ যাকে দিয়ে আমি টাইট্রেশন করছি K2Cr2O7, এটাকে বাম সাইডে লিখবো। এখন দেখো টাইট্রেশন করার সময় এই আয়রন সালফেটে জারণ মান আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়, তার মানে এখানে ইলেকট্রন এক্সচেঞ্জ হয় একটা, রাখলাম। এই জায়গায় যে N ইকুয়ালস টু VS আছে, V এর ভ্যালু কি আমরা জানি? ইয়েস, আমরা V এর ভ্যালু জানি 25 মিলিমিটার। ওকে, S এর ভ্যালু আমরা জানি না, আয়রন সালফেটের ঘনমাত্রা আমরা জানি না, এজন্য আমরা S অফ আয়রন সালফেট এটা লিখে রাখলাম। ওকে, K2Cr2O7 আমরা জানি যে এখানে ক্রোমিয়াম 3+ এ পরিণত হয়, এখানে জারণ মান 6 আছে, 6 থেকে 3 এ যায়, মানে 3টা ইলেকট্রন এক্সচেঞ্জ আছে হয়, কিন্তু এখানে যেহেতু 2টা ক্রোমিয়াম, তাহলে এখানে আমাদের ইলেকট্রন হবে 6টা, তাহলে 6 হবে আমাদের তুল্য সংখ্যা। N ইকুয়ালস টু VS করলে দেখো আমাদের এখানে V এবং S দুইটাই দেয়া আছে, একটা দেয়া আছে 22.5 যেটা V এর মান, আর S এর ভ্যালু 0.02। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমি শেষ পর্যন্ত S অফ আয়রন সালফেট ইকুয়ালস টু উপরে পাই 6 ইন্টু 22.5 ইন্টু 0.02, নিচে পাই দেখো 25। সেখান থেকে আমি ঘনমাত্রা পাই। তো ঘনমাত্রা কিসের পাচ্ছি? এই যে যেই দ্রবণ দিয়ে টাইট্রেশন করছি তার। বাট প্রবলেম হইছে আমার এই জায়গাতে এই 200 ml দ্রবণের ভিতরে আয়রনের পরিমাণ বের করতে হবে। কারণ কি, আমি প্রথমে ওই 200 ml দ্রবণের ভিতরে আয়রন চুবাই দিছিলাম, এখন চুবাই দিয়ে তারপর আমি বিক্রিয়া করাইছি। তো চুবাই দেওয়ার পরে খেয়াল করো, যেই 1.5 গ্রাম চুবাই দিছি, ওই 1.5 গ্রামের ওই দ্রবণকে নিয়ে যখন আমি বিক্রিয়া করাইছি তখন টাইট্রেট হয়েছে। এখন 1.5 গ্রামের সম্পূর্ণটা তো না, লোহা না, ওর ভিতরে ভেজাল আছে। সো সেই জন্য আমার লোহার পরিমাণ বের করতে গেলে এই দ্রবণের ভিতর লোহার পরিমাণ এখন বের করা লাগবে। সো এই দ্রবণের ভিতর লোহার পরিমাণ আমি এই জায়গার যে ঘনমাত্রা পাবো সেই ঘনমাত্রা দিয়ে বের করতে পারবো। সেখানে আমি ঘনমাত্রা পাচ্ছি। তাহলে দেখো আমাদের দ্রবণের ভিতরে W ইকুয়ালস টু তোমার দেখো 1000 W, S ইকুয়ালস টু 1000 W/MV একটা ফর্মুলা হয় না, ওই ফর্মুলা থেকে আমাদের এখানে ফর্মুলা আসে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। এখান থেকে যদি তুমি W বের করতে চাও তাহলে MVS ডিভাইডেড বাই 1000 এটা আসে। সেখানে আমাদের আয়রনের জন্য M এর পরিমাণ কত আসবে 56, V এর ভ্যালু দেখো এখানে 200 ml দেয়া আছে। ঘনমাত্রা এখান থেকে তুমি যেটা বের করবা সেটা, সো ঘনমাত্রা এখান থেকে ধরে নিলাম, এখানে তুমি বের করছো X, এখানে তুমি বের করছো X, সেই X টা এখানে বসাবা ডিভাইডেড বাই 1000। সো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি W এর পরিমাণ পাবা। সো এই যে W এর পরিমাণ পাবা, এই W হচ্ছে আমার এখানে লোহা,
তাই না? এই ডাব্লিউ হচ্ছে আমার এখানে লোহা। তাহলে আমার লোহার শতকরা পরিমাণ যদি আমি হিসাব করি তাহলে শতকরা পার্সেন্টেজ আসবে, উপরে আমি ডাব্লিউ দিব আর নিচে দিব হচ্ছে 1.5 ইন্টু 100%। এটা করলে আমি লোহার শতকরা পরিমাণ পাবো। এইভাবে আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হয়। ওকে, পরের ম্যাথ আসো। পরের ম্যাথে আমাদের বলছে যেখানে আমাদের আয়রন সালফেট দেখো দেয়া, আয়রন হাইড্রোক্সাইড দেখো দেয়া আছে। এই আয়রন হাইড্রোক্সাইড দ্রবণের ভিতরে OH আয়নের ঘনমাত্রা আমাদের এত দেয়া আছে গ্রাম পার লিটারে। এই আয়রন হাইড্রোক্সাইডের কেএসপি বের করতে বলছে। সো আমি বলছি কেএসপি থেকে ম্যাথ আসবে। সো কেএসপি থেকে আসবে মানে আসবেই ভাই। তো কেমনে করবে এটা খেয়াল করো। এই জায়গাতে আমাদের হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এত গ্রাম পার লিটারে দেয়া আছে, বাট আমরা জানি ঘনমাত্রাকে আমাদের মোল পার লিটারে বের করতে হয়। তাহলে এখানে আগে আমরা এই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটাকে সাইজ করে নিই। তাহলে সাইজ করতে গেলে কি করব, দেখো এখানে আমাদের 6.6 ইন্টু 10⁻⁻⁴ উপরে আছে গ্রাম, নিচে আছে লিটার। সো আমরা জানি এই গ্রামকে যদি আমরা আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে মোল পাই। তাহলে দেখো তো এটা হাইড্রক্সিল না, হাইড্রক্সিলের আণবিক ভর কত, হাইড্রোজেন অক্সিজেন 8 16 আর এখানে একটা এখানে হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে অক্সিজেন 8 16 তার সাথে হাইড্রোজেনের 1, টোটাল মিলে 17 আসছে না। তাহলে এখানে আমি যদি 17 দিয়ে ভাগ করি 6.6 ইন্টু 10⁻⁻⁴, এটাকে জাস্ট 17 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে মোল পার লিটার। এই ভ্যালুটা কত আসে একটু আমি দেখি, হ্যাঁ দেখে বসাই, নাহলে টোটালটা বারবার করে করে যাচ্ছি, ভালো লাগতেছে না। মানে ম্যাথ করার সময় ম্যাথ যদি না মিলাই তাহলে সেই ম্যাথ করার মজাটাই আসে না, বুঝতে পারছো? সো ম্যাথটা মিলাইতে আলাদা একটা মজা পাওয়া যায়। তো এখন হচ্ছে ক্যালকুলেটর হয়েছে কি, আমার 2 ভাই বাসায় চলে গেছে। মানে আমরা এখানে ঢাকাতে আমি হচ্ছে একটা বাসা নিয়ে আমরা 3 ভাই এবং আম্মু থাকি। তো আমরা 2 ভাই রোজা যেহেতু সবাই বাসায় চলে গেছে, আমি ঢাকাতে একা আছি। তো যার কারণে প্রবলেম যেটা হয়েছে যে ওরা সব পড়াশোনার জন্য ওই ম্যাটেরিয়ালগুলো নিয়ে চলে গেছে, আমার কাছে ম্যাটেরিয়াল নাই। সো এখানে দেখো আমরা যদি এটা গ্রাম পার লিটারে 17 দিয়ে ভাগ করি তাহলে ভ্যালু আসবে 3.88 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার। ওকে, এইটা আমাদের এখান থেকে ভ্যালু আসবে। আচ্ছা, এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা নিয়ে আমরা এখন কাজ করব। এখন খেয়াল করো কাজ কিভাবে করব, আমাদের বের করতে হবে আয়রন হাইড্রোক্সাইডের। সো আয়রন হাইড্রোক্সাইড এইটার দিকে যদি তাকাও, আয়রন হাইড্রোক্সাইড ভাঙার পরে আয়রন 3+ এবং 3 হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর হয়। সো এই যে 3 হাইড্রোক্সিল মাইনাস আয়ন, এই যে 3 হাইড্রোক্সিল মাইনাস আয়ন, খেয়াল করো এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করো। 3 হাইড্রোক্সিল মাইনাস আয়ন, এই 3 হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা কিন্তু এইটা, বুঝতে পারছো? এখন এই জায়গাতে আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যদি এইটার ঘনমাত্রাকে S ধরি তাহলে আয়রনের ঘনমাত্রা হবে S আর এখানকার ঘনমাত্রা হবে কত, 3S। এখানকার ঘনমাত্রা হবে কত, 3S। সো 3S যদি হয় তার মানে এখান থেকে আমার S এর ঘনমাত্রাটা বের করতে হবে। কিসের ঘনমাত্রা বের করা লাগবে, S এর ঘনমাত্রা বের করা লাগবে। সো S এর ঘনমাত্রা বের করলে আমি KSP পেয়ে যাব। তাহলে এই 3S ইকুয়ালস টু আমার হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা। 3S ইকুয়ালস টু যদি হাইড্রোক্সিল মাইনাস আয়নের ঘনমাত্রা হয় তাহলে 3.88 ইন্টু 10⁻⁵ এত পাবো। তাহলে S ইকুয়ালস টু 3.88 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁵ এটা আসবে। এবার এই জায়গার যে বেসিক ইকুয়েশন, এই বেসিক ইকুয়েশন থেকে আমি কেএসপি বের করে এস এর ভ্যালু বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে কেএসপি যখন আমি বের করব তখন দেখো এস টু দি পাওয়ার এস একটা আছে, সো এস টু দি পাওয়ার 1, এখানে আসবে 3s টু দি পাওয়ার 3। তাহলে টোটাল মিলে ক্যালকুলেশন করলে 27 s টু দি পাওয়ার 4। সেখানে আমি 27 রাখলাম। এস এর ভ্যালু ওখানে দেখো অলরেডি আছে কত, 3.88 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁵, টোটালটার পাওয়ার 4। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি কেএসপি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। সো টোটাল ওখানে আমার কেএসপি এর ভ্যালু বের করতে বলছিল। কাহিনী এখানে শুধুমাত্র ঘনমাত্রার, এক্সট্রা ম্যাথ এক্সট্রা দেয়াই আছে শুধু ঘনমাত্রার। কি এই যে গ্রাম পার লিটার ঘনমাত্রাটা আছে না, এই গ্রাম পার লিটার ঘনমাত্রাটা এখানে প্যাচ লাগাই দিয়ে রাখছে। তাছাড়া এখানকার কাহিনী সব সিম্পল, একদম সিম্পল কাহিনী, একদম সিম্পল ভাবেই করবা, মিলে যাবে। পরের ম্যাথ দেখো, পরের ম্যাথও আমাদের সেই আগের ম্যাথ, এটা অলরেডি আমরা করে আসছি। আমাদের এখান থেকে দেখো ওই সেই বাফা দ্রবণ হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন থেকে ম্যাথ দিছে। সো এখানে দেখো একটা বাফা দ্রবণ দেয়া আছে। বাফা দ্রবণে আমাদের এখানে বাফা দ্রবণের পিএইচ দেয়া আছে CH3COOH অ্যাসিড, অ্যাসিডের আমার ভর এবং আয়তন দেয়া আছে। তারপরে আমার লবণ দেয়া আছে, লবণের ক্ষেত্রে আমার কি কি বের করতে হবে সেটা বের করতে বলছে। সো আমরা জানি বাফা দ্রবণের ক্ষেত্রে অ্যাসিড এবং তার সল্ট দেয়া থাকলে pH ইকুয়ালস টু pK প্লাস লগ n অফ সল্ট যাই উপরে আর নিচে যাই n অফ অ্যাসিড। ওকে, এই পর্যন্ত আমরা জানি। ওকে, এবার আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো pH এর ভ্যালু অলরেডি দেয়া আছে, pH এর ভ্যালু কত, 4 দেয়া আছে।
pk এর ভ্যালু, k এর ভ্যালু আগে দেয়া ছিল না, এখন দেয়া আছে। সো মাইনাস লগ অফ, এখানে কত বসবে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 বসবে, এটাও বুঝে গেলাম। এবার পরের অংশে দেখো, পরের অংশে যদি যাই প্লাস লগ, আমাদের বের করতে হবে কি বলতো, এখানে বলছে যে 500 ml দ্রবণ প্রস্তুত করতে CH3COOH এর পরিমাণ ভর দেয়া আছে কত 1.2 গ্রাম, 1.2 গ্রাম। এবার বলছে যে কত গ্রাম CH3COON লাগবে। তো খেয়াল করো আমাদের এখানে মোল আছে না, মোল মানে W ডিভাইডেড বাই M। সো এই W ডিভাইডেড বাই M এটা কার জন্য, এটা সল্টের জন্য। এখানে মোল মানে W ডিভাইডেড বাই M। সো W ডিভাইডেড বাই M কার জন্য, এটা অ্যাসিডের জন্য। সো জাস্ট আমি এখন অ্যাসিড এবং সল্টের জন্য W ডিভাইডেড বাই M করলেই তো বের হয়ে যাচ্ছে। তো দেখো অ্যাসিডের সল্টের জন্য যদি যাই, সল্টের কত গ্রাম এটা আমি জানি না, তাহলে এইটা উপরে বসাই দিলাম। কিন্তু সল্টের আণবিক ভর তো আমি জানি, এই CH3COON এটার আণবিক ভর তো আমি বেরই করতে পারবো, তাই না? কার্বন আছে কয়টা, 2টা, তাহলে কার্বন 6 12, 2টা কার্বন 12 দুগুণা 24। হাইড্রোজেন আছে কত, 3টা। অক্সিজেন আছে কত, 2টা, তাহলে অক্সিজেন 8 16, 16 দুগুণা 32 প্লাস 23। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে 84 এর কাছাকাছি কিছু একটা আসে, আই এম নট শিওর। তো এখানে আমাদের এম এর জায়গায় 84 বসবে। এবার এখানে দেখো 1.2 গ্রাম দেয়া আছে, 1.2 গ্রাম আমার এখানে বসাই দিলাম W। এম এর জায়গায় কত বসবে, CH3COOH এর ভ্যালু সম্ভবত 62, আই এম নট কনফার্ম, তুমি একটু হিসাব করে বের করবা, এটাও হিসাব করে বের করবা, এটাও হিসাব করে বের করবা। তাহলে উপরে আমি W ডিভাইডেড বাই 84 বসালাম, আর এখানে 1.2 ডিভাইডেড বাই 62 বসালাম। এবার বেসিক ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন কি দেখো, এই জায়গাতে এটা ক্যালকুলেটরে বের করবা। সো 4 মাইনাস, এটা এই সাইডে নিয়ে মাইনাসের প্লাস হয়ে যাবে, বা এটা যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এই সাইডে এসে বসবে, দিয়ে ওই সাইডে লগ আছে, লগ এই সাইডে এসে এন্টি লগ হবে। তারপরে বেসিক ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত তুমি এখান থেকে W এর ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে, ইজি ইজি ম্যাথ। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দিবা এই ক্যালকুলেশন তোমরা পারার কথা, কঠিন না, আমি বেসিক প্রসেসটা দেখাইছি, ইনশাআল্লাহ পারবা। কেমন? সো ক্যালকুলেটর থাকলে আমি এগুলো দেখাই দিতাম। পরে দেখো আমাদের এখানে এ বি নির্ণয় করার যে প্রসেস সেটা বলছে। এখানে আমাদের দেখো দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে এ থেকে বি নির্ণয় করো, যেখানে আমাদের C3H6 এইটা দেয়া আছে, পরে ব্রোমিন সংযোজন করছি, এটা দিছি, এটা দিছি। সো C3H6 মানে কি, এটা অ্যালকিন না? অ্যালকিন মানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন মানে CH3CH ডাবল বন্ড CH2, এটা আসে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। এই অ্যালকিনে যদি আমরা ব্রোমিন সংযোজন করি, মানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা CCl4 এর উপস্থিতিতে, তাহলে এই ব্রোমিন এখানে এসে সরাসরি যুক্ত হয়ে যায়। তাহলে যুক্ত করো, সরাসরি ব্রোমিন যুক্ত করলে ডাবল বন্ড ভেঙে যে নিচে একটা ব্রোমিন আসবে, ঠিক আছে, আর এখানে CH2 এর পাশে এখানে একটা ব্রোমিন আসবে। ওকে, আসলো। এবার দেখো এই যে ব্রোমিন পাইলা, এবার কি করছো তুমি, অ্যালকোহলিক মিডিয়ামে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছো। তো এরপরে যখন তুমি অ্যালকোহলিক মিডিয়ামে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, অ্যালকোহলিক মিডিয়ামে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজই হচ্ছে অপসারণ করা। তাহলে এই পটাশিয়াম এই ব্রোমিনকে অপসারণ করবে, এই ব্রোমিনকে অপসারণ করবে। তাহলে এই ব্রোমিনকেও যদি অপসারণ করে, এই ব্রোমিনকেও যদি অপসারণ করে, 2টা ব্রোমিন অপসারিত হয়ে যায়। দেখো দ্বিবন্ধন থেকে অপসারণ করতে করতে এখানে এই ব্রোমিনের সাথে এই হাইড্রোজেন চলে যাবে, এই ব্রোমিনের সাথে এই হাইড্রোজেন চলে যাবে, কারণ কি এই হাইড্রোজেন যে আবার পানি অপসারণ হবে, তাই না? তাহলে এখানে যেটা হবে সি ট্রিপল বন্ড CH তৈরি হবে। তাহলে কি কি অপসারণ হবে এখান থেকে, দেখো এখান থেকে পটাশিয়াম ব্রোমাইড অপসারণ হবে 2 মোল, প্লাস পানি অপসারণ হবে, ঠিক আছে? এই যে ওই জায়গায় যে OH থাকবে না, OH এখানে আমাদের 2 মোল পানি অপসারণ করবে। তাহলে এখানে আমরা CH ট্রিপল বন্ড CH পাচ্ছি। আলটিমেটলি এই বিক্রিয়া শেষে আমি এটাই পাচ্ছি। এবার দেখো পরে আমাদের বি নাম্বার যে কোশ্চেনটা দিছে, এটা ওই যে সমতাকরণ করতে বলছে। সমতাকরণের শর্টকাট শেখাইছি না? শেখাইছি। দেখো কেমনে করব, K2Cr2O7। আচ্ছা, পরে আছে দেখো SnSO4। তো দেখো Sn এখানে Sn2+ আকারে আছে না, ওই সাইডে যখন উৎপাদ হবে Sn4+ এ পরিণত হবে। তাহলে দেখো তো ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে কয়টা, 2টা এক্সচেঞ্জ হলে এর যেহেতু 2টা এক্সচেঞ্জ হচ্ছে, এর এই 2টা এক্সচেঞ্জ নাম্বার এর সামনে আসবে। K2Cr2O7 এর এখানে এক্সচেঞ্জ হচ্ছে কত, 6টা, 2টা ক্রোমিয়ামের জন্য 6টা, এটা যাবে কার সামনে, এর সামনে। শেষ, এইটুকুই। এরপরে দেখো আমাদের 7 মোল H2SO4 দেয়া আছে। ওকে, H2SO4 দেয়া আছে। এখন আমি জানি যে এখানে এই যে পটাশিয়াম, এই পটাশিয়াম ওই সাইডে যে পটাশিয়াম K2SO4 তৈরি করবে, এই ক্রোমিয়াম ওই সাইডে যে ক্রোমিয়াম সালফেট তৈরি করবে, তাহলে Cr2SO4 এইটা তৈরি করবে। বাকি থাকে আমাদের SN ওই সাইডে যে কি করবে, SN4+। সো SN ওই সাইডে যে SN4+ সালফেট তৈরি করবে, তাই না? SnSO4 দুইটা 4+ যেহেতু, তাহলে 2টা সালফেট তৈরি হবে। তাহলে এই যে জিনিসপত্রগুলো আমরা করলাম, আমার বেসিক্যালি টিচার দেখবে হচ্ছে
এই অংশের সমতাকরণ, এই অংশের সমতাকরণ ঠিক আছে কিনা। এরপরে বাকি তুমি এইটা করতে পারলে এর সাথে অ্যাডজাস্ট করে ওই সাইডে বসাই দিবা, শেষ। ওই সাইডে বসাই দিবা, আগে যেই টেকনিক শেখাইছি সেম টেকনিক। ওকে, এবার আমাদের পরে বলছে নাইট্রোবেনজিন থেকে আমাদের বের করতে বলছে কি। ওকে, কতগুলো এখনো তো মেলা। ওকে, নাইট্রোবেনজিন থেকে ডেটল তৈরির ধাপসমূহ ব্যাখ্যা করো। সো নাইট্রোবেনজিন থেকে ডেটল তৈরির যে ধাপসমূহ বেশ বড়, নাইট্রোবেনজিন থেকে ডেটল তৈরির ধাপসমূহ বেশ বড়। আমরা যদি একটু দেখি, প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে নাইট্রোবেনজিন। ওকে, আমরা প্রথমে নাইট্রোবেনজিন নিব। সো নাইট্রোবেনজিন তো আমরা চিনি, তাই না? নাইট্রোবেনজিন চিনি, NO2, বেনজিনের উপর NO2 আছে। এখন নাইট্রোবেনজিন দিলে আমাদের কাজ হবে না, আমাদের লাগবে হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম সল্ট। সো বেনজিন ডাইজোনিয়াম সল্ট যদি লাগে, তাহলে প্রথমেই জানি নাইট্রোবেনজিনকে আমাদের SnHCl এর উপস্থিতিতে যদি আমি জারণ করি, ঠিক আছে, যদি আমি এখানে জারণ করি, তাহলে এখানে আমাদের এই বেনজিন নাইট্রোবেনজিন থেকে তোমার অ্যানিলিন প্রস্তুত হবে। এবার এই অ্যানিলিনকে যদি আমি সোডিয়াম নাইট্রেট এবং HCl এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া করাই, তখন এখানে আমাদের তৈরি হবে কি, বেনজিন ডাইজোনিয়াম সল্ট। আচ্ছা, বেনজিন ডাইজোনিয়াম সল্ট তৈরি হলো। এখন এই যে বেনজিন ডাইজোনিয়াম সল্ট তৈরি করলাম, এই বেনজিন ডাইজোনিয়াম সল্টের উপস্থিতিতে খেয়াল করো, বেনজিন ডাইজোনিয়াম সল্টের উপস্থিতিতে আমি যদি এখন অ্যালকাইল হ্যালাইড এইটার তোমার ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, মানে অ্যালকাইলেশন বিক্রিয়া করাই, তখন দেখো এখানে যেহেতু কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আছে, বুঝবা, এখানে যেহেতু কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ট্রিপল বন্ড আছে, তাহলে এখন আমার পজিশন নির্দেশ করবে মেটা পজিশন। তাহলে এই মিথাইল গ্রুপগুলা মেটা পজিশনে যে বসবে, তাহলে মেটা পজিশনে যে বসলে এখানে আমার উপরে থাকে N2Cl, আর এখানে মেটা পজিশনে CH3, এখানে মেটা পজিশনে CH3 আসে। এখন আমার এখানে পরবর্তী স্টেজে এই অংশটাকে হাইড্রোক্সাইডে রূপান্তর করতে হবে। তো হাইড্রোক্সাইডে রূপান্তরের জন্য আমাদের বেসিক প্রসেস হচ্ছে, এখানে আমরা হাইড্রোক্সাইডে রূপান্তরের জন্য বেসিক প্রসেস হচ্ছে পানি এবং HCl দিব, দিয়ে হিট দিব, দিলে এই যে এই অংশটা তৈরি হয়েছে না, এই ডাইজোনিয়াম ক্লোরাইড অংশটা OH এ রূপান্তর হবে, এখানে থাকবে CH, এখানে থাকবে CH। ওকে, এখন আমাদের এই মাঝখানের এই অংশটাতে ক্লোরিন প্রতিস্থাপন করতে হবে, কারণ আমাদের তৈরি করতে হয় ক্লোরোজাইলিনল, যেটা হচ্ছে আমাদের ডেটল। তাহলে এই জায়গায় যদি আমি ক্লোরিন প্রতিস্থাপন করতে চাই, তাহলে পরের স্টেজে জাস্ট বেসিক আমরা আয়রন নলের ভিতর দিয়ে ক্লোরিন চালনা করলেই এই জায়গাতে আমাদের চলে যাবে হচ্ছে কি, এখানে OH, এখানে CH3, এখানে CH3, এখানে ক্লোরিন। এই বিক্রিয়াটা 10 থেকে 15 বার লিখবা, লিখে করবা। এই বিক্রিয়াটা 10 থেকে 15 বার লিখবা, লিখে করবা। নাইট্রোবেনজিন থেকে ডেটল আসার মতো একটা বিক্রিয়া, 10 থেকে 15 বার লিখে করবা। দ্যাটস অল। সো আসো পরেরটা দেখি। পরেরটা দেখো, আমাদের ওই সেই কেপিকেসির ম্যাথ অনেকবার করা আসছে, এই অ্যামোনিয়ার ম্যাথই একবার অলরেডি করাইছি। এই ম্যাথটা কইরো, এই ম্যাথটাও আসার মতো একদম সিম্পল। এখানে তুমি এই যে 1/2 3/2 নাইট্রোজেন দেখে ভয় পাওয়ার কিছু নাই, যেটা দেয়া আছে এটাকে সিম্পলিফাই করে নিবা, নিয়ে বেসিক আগের মতোই করবা, সিম্পলিফাই করে নিয়ে আগের মতোই বের করা যাবে, কোনো সমস্যা নেই। পরে দেখো এই জায়গাতে আমাদের আবারও ওই সেম বিক্রিয়া আছে, আগে যে বিক্রিয়াগুলো দেখছি। এখানে আমাদের দেখো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন দেয়া আছে, তার মানে আসতেছে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটা। পরে এটাকে দেখো আমরা এই অংশের উপস্থিতিতে পানি ঢোকাইছি। সো পানি ঢোকাইলে এটা তৈরি করে হচ্ছে গ্লাইকল। কি যৌগ তৈরি করে? গ্লাইকল যৌগ তৈরি করে। সো পানি ঢোকাইলাম, পানি ঢোকানোর পরে এখানে যে যৌগটা তৈরি হলো সেটাকে আমরা বলতেছি, দেখো এই জায়গাতে এই H এবং OH দুইটা অংশ ভেঙে যায়, এই ডাবল বন্ডের খেয়াল করো, এক সাইডে ডাবল বন্ড, গ্লাইকল তৈরি করে না, এক সাইডে H বেশি আছে, এক সাইডে কম আছে। যেই সাইডে H বেশি আছে ওই সাইডে হাইড্রোজেন যাবে, যেই সাইডে কম আছে ওখানে OH যাবে, মার্কোনিকভ নীতি। এবার এই মার্কোনিকভ নীতি ফলো করে পরবর্তী স্টেজে তুমি কি করবা? পরবর্তী স্টেজে এখানে তুমি হিট দিবা। তাহলে এখন পরবর্তী স্টেজে তুমি যদি এখানে হিট দাও, তাহলে এই জায়গা থেকে OH আর এখান থেকে H এইগুলা অপসারিত হয়। কি হয়? এখান থেকে OH, এখান থেকে HOH অপসারিত হয় পরবর্তী স্টেজে হিট দিলে। ও, এটা তো অ্যালকাইন ছিল, ভুল করছি, এইটা একটা অ্যালকাইন। দেখো এইটা অ্যালকাইন ছিল, অ্যালকাইন হলে এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন একটা, এখানে ট্রিপল বন্ড।
সো ট্রিপল বন্ড হইলে এই জায়গাতে আমার হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন একটা, এখানে এখনো ডাবল বন্ড আছে। এখন তুমি যখন পরবর্তীতে হিট দিবা, হিট দিলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস অপসারিত হবে। হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়ে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH এটা তৈরি করবে হাইড্রোজেন গ্যাস অপসারিত হয়ে। বুঝতে পারছো? সো পরবর্তী স্টেজে তুমি যখন আবার ZnHCl দিয়ে জারণ করবা, দেখো ওই ZnHg এবং HCl এটা দিয়ে জারণ করবা, তাহলে জারণ করলে এখানে ডাবল বন্ড ভেঙে ফেলে, তাহলে ডাবল বন্ডের এটা ভেঙে ফেললে CH3 CH2 CH3 এটা তৈরি হয় বেসিক রিঅ্যাকশন। দ্রুত টানছি, দ্রুত টানার কারণে তোমরা বুঝছো কিনা জানি না, বাট বোঝার কথা। পরে দেখো আমাদের এখানে কিভাবে আয়ন শনাক্তকরণ এটা আমি আগেও দেখাইছি, শনাক্তকরণ কিভাবে করতে হবে সেটা আমাদের বের করতে বলছে। সো আমাদের এখানে দেখো জিঙ্ক 2+ এর সাথে এই বিক্রিয়া করাইতে বলছে। সো আমরা জিঙ্ক 2+ নিব, নিয়ে আমরা K4FeCN6 এইটা যদি বিক্রিয়া করাই, K4FeCN6 এর সাথে আমি যদি জিঙ্ক 2+ এর বিক্রিয়া করাই, এখানে জিঙ্ক আছে 2টা, এখানে পটাশিয়াম 4টা, তাই না? তাহলে এই 2 পাওয়ার আর এখানে 4 পাওয়ার নিয়ে আমি 2টা জিঙ্ক দিয়ে 4টাকে রিপ্লেস করতে পারি। তাহলে আমার এখানে জিঙ্ক ঢুকবে 2টা, 4টাই রিপ্লেস হয়ে যাবে, এখানে FeCN6 থেকে যাবে। তাহলে 4টা রিপ্লেস হয়ে গেলে 4+ আয়ন তৈরি হয়ে গেল। এই যে এখানে যেটা তৈরি করলো, যেহেতু জিঙ্ক অবস্থানান্তর মৌল না, তাহলে এ সাদা অদক্ষেপ দিবে। ঠিক আছে, এ কি অদক্ষেপ দিবে? সাদা। বাট যখন আমি কপার নিব, কপার 2+ যেহেতু অবস্থানান্তর মৌল, এই কপার 2+ K4FeCN6 এই অংশটাকে ইজিলি রিপ্লেস করতে পারে, এই অংশটাকে কি করতে পারে? ইজিলি রিপ্লেস করতে পারে। সো কপার 2+ এখানে 2টা কপার ঢুকবে, ঢোকার পরে এখানে আমাদের FeCN6 এটা থাকবে, +4 পটাশিয়াম তৈরি হবে। এইটা কপার হচ্ছে আমাদের নীল বর্ণ দেয়, বা নীলাভ, তোমার নীলাভ না লালচে বাদামি, সরি নীলাভ না, লালচে বাদামি বর্ণের অদক্ষেপ দিবে, লালচে বাদামি বর্ণের অদক্ষেপ দিবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক জিনিস। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। ক্লাসে শেষে এসে তোমাদের সাথে একটা কথা বলতে চাই, এবার বুটেক্সের পরীক্ষা যেহেতু একটু পরে হচ্ছে, এবার কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে। সবাই যারা বুয়েটে, সিকেরুয়েট এগুলাতে টপ করছে ওগুলাতে চলে যাবে, পরীক্ষা দিবে না। সো পরীক্ষা যারা দিবে না অন্যান্য গুলাতে চলে যাবে, মাথায় রাখবা যে তোমাকে যদি চান্স পেতে হয় মোটামুটি 2000-এর ভিতর পজিশনে আসতে হবে। 2000-এর ভিতরে পজিশনে আসার জন্য পরীক্ষা একটু ভালো দেওয়ার চেষ্টা করবা, 55 থেকে 60% মার্ক অন্তত তোলার চেষ্টা করবা, তাহলেই হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।